ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আগের দিন আমরা গৃহস্থ আশ্রমে আলোচনা করছিলাম অ্যাট হোয়াট এজ টু গেট ম্যারিড, বিবাহের উপযুক্ত বয়স সম্বন্ধে আমরা ডিসকাশন করেছিলাম। তো চ্যাপ্টার 2 কন্টিনিউ করছি। বিবাহ কেন করা উচিত, কোন এজে বিবাহ হওয়া উচিত সেটা আলোচনা হয়েছে, সেটা আমরা একটু রিক্যাপ করব। তারপর নেক্সট টপিক যেটা সেটা স্টার্ট করব, কম্প্যাটিবিলিটি ফর গৃহস্থ আশ্রম, অর্থাৎ গৃহস্থ আশ্রমে প্রবেশ করার জন্য কি কি ফ্যাক্টরস কনসিডার করা দরকার আমাদের। লেটস ডু আ কুইক রিক্যাপ। আগের দিন আমরা কি কি আলোচনা করেছি। অ্যাট হোয়াট এজ টু গেট ম্যারিড, প্রথমে তার আগে আলোচনা করেছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, যদি কেউ বলে যে আমি বিবাহ করতে চাই না, দ্যাটস নট আ কোয়েশ্চেন। আমি বিবাহ করতে চাই কি চাই না, আমার মন কি চায়, এগুলো মনকে যদি এত প্রায়োরিটি দেওয়ার আছে তাহলে স্পিরিচুয়াল লাইফকে ভুলে যেতে হবে। তো কোয়েশ্চেনটা এরকম করা উচিত নয় যে আমি কি বিবাহ করতে চাই না চাই না, বাট এটা কোয়েশ্চেন করা উচিত যে আমার আধ্যাত্মিক উন্নতির জন্য বিবাহ করাটা কি প্রয়োজন নাকি প্রয়োজন নয়। আমি কি হাইলি অ্যাডভান্স, তাহলে আমি ব্রহ্মচর্য আশ্রমে যেতে পারি, না হলে আমাকে গৃহস্থ আশ্রমে আসতে হবে। তো যাই হোক, তো এখান থেকে আমরা দেখেছিলাম যে মনের কথা শোনা চলবে না, মনের সাথে কোনো কনসালটেশন চলবে না। শিল প্রভুপাদও বলছেন যদি আমাদের হৃদয়ে লাস্টি ডিজায়ার্স থেকে থাকে তার পার্মানেন্ট সলিউশন হচ্ছে ম্যারেজ, ম্যারেজ ছাড়া অন্য কোনো সলিউশন নেই। অ্যাট হোয়াট ইজ টু গেট ম্যারিড, কোন বয়সে বিবাহ হওয়া উচিত। তো প্রভুজিদের 25 বছরের অ্যারাউন্ডে, মাতাজিদের প্রায় 16 বছর, মানে আর্লি, যতটা আর্লি পসিবল। তো যদি 25 বছরে কোনো প্রভুজির বিয়ে হয়, তাহলে যখন তার 50 বছর বয়স হবে, তার যে জ্যেষ্ঠ পুত্র তারও বয়স হবে মোটামুটি 25 বছরের মতো, সে তখন গৃহস্থ আশ্রমে প্রবেশ করে সংসারের দায়িত্ব নিতে পারবে এবং পিতা 50 বছরে রিটায়ার করে বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করতে পারবে। দ্যাট ইজ দ্য মোটিভেশন। গার্লস ম্যাচিওর আর্লি, তো মাতাজিরা আগেই পরিপক্ক হয়ে যায় শারীরিকভাবে এবং মানসিকভাবে ওয়াইফ এবং মাদার হওয়ার জন্য, এবং সে একটা নিড ফিল করে যে আমার পাশে কোনো পুরুষকে স্বামী হিসাবে পাওয়ার জন্য একটা নিড তার মধ্যে আসে। সেজন্য আর্লি এজে যদি মাতাজিদের বিবাহ না দেওয়া হয় তাহলে তারা হাইলি আনস্টেবল হয়ে যায়
এবং যে কোনো পুরুষের দ্বারা তার ছলনার শিকার হতে পারে। এবং আহ, পুরুষদের অর্থাৎ তাদের যে ম্যাচুরিটি সেটা আসে অ্যারাউন্ড এজ অফ 25। তো আগেকার দিনে কি করা হতো, খুব আগেই ম্যারেজ ফিক্স হয়ে যেত, কিন্তু যতক্ষণ না তাদের বয়স 15-16 বছর হচ্ছে তারা নিজের নিজের বাড়িতে থাকতো। 15-16 বছর হয়ে গেলে তারা একসাথে থাকতে পারতো। তো এটাতে কি হতো, ছোট থেকেই তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হতো, ছোটবেলায় নিষ্পাপ মন ইত্যাদি। এবং মাতাজিদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট যে ছোটবেলায় যদি বিবাহ হয় তাহলে তার হাজবেন্ডের সাথে অ্যাডজাস্ট করার যে ক্ষমতা সেটা অনেক বেশি থাকে ছোটবেলায়। যেমন এখানে কাঁচা বাঁশ আর ইয়েলো ব্যাম্বুর অ্যানালজি দিচ্ছেন মাতাজি। শিল প্রভুপাদও বলেছেন যে বাঁশ যখনই হলুদ হয়ে যাবে তখন তাকে আর বাঁকানো যাবে না, সবুজ থাকতে থাকতে বাঁকানো সম্ভব। তো সেই জন্য আর্লি এজে যদি ম্যারেজ হয় তাহলে একে অপরের সাথে মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা, বিশেষত মাতাজিদের জন্য এটি ইম্পর্টেন্ট, যে হাজবেন্ডের মেন্টালিটির সাথে আমি যেন ম্যাচ করতে পারছি, সেইটা সম্ভব হয় যদি আর্লি ম্যারেজ হয়। আর যদি অনেক দিন দেখা যাচ্ছে যে আর্লি ম্যারেজ না হয়, অনেক পরে ম্যারি করছি, তখন মাতাজিদের মধ্যে কি হয়, সে নিজের মতো থাকতে শিখে যায়, ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে থাকতে হবে। তখন কিন্তু তার গৃহস্থ আশ্রমে অনেক প্রবলেম আসবে। গৃহস্থ আশ্রমের সাকসেসটা এটার উপরে ডিপেন্ড করে যে আমি স্বামীর সাথে কতটা অ্যালাইন হতে পারছি। তো ইন আর্লি এজ সেই জন্যে আহ, খুব তাড়াতাড়ি বিবাহ ফিক্স হয়ে যেত অ্যাটলিস্ট। স্পিরিচুয়াল ক্রেডিটস অফ হাজব্যান্ড গোজ টু চেস্ট ওয়াইফ, যদি কেউ চেস্ট ওয়াইফ হয়, মানে একদম সতী নারী হয়, স্বামী ছাড়া অন্য কারোর প্রতি আকর্ষিত নয়, তাহলে স্বামীর যা কিছু স্পিরিচুয়াল ক্রেডিট সেটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এবং হুম, এটা হচ্ছে নারীদের একটা শক্তির উৎস। পুরুষদের শক্তির উৎস হচ্ছে ব্রহ্মচর্য, আর নারীদের শক্তির উৎস হচ্ছে চেষ্টিটি বা সতীত্ব, অর্থাৎ এক পুরুষে আসক্ত হয়ে থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে চেষ্টিটি। এটা হচ্ছে সব সব থেকে বড় একটা ধর্ম নারীর। নারীর জন্য চেষ্টিটি ধর্ম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো কিছুর বিনিময়ে চেষ্টা করা উচিত যে এটাকে যেন মেনটেন করা যায়, কারণ এটা স্পিরিচুয়াল লাইফে অনেক সাহায্য করে। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চেষ্টিটির বিভিন্ন উদাহরণ আছে। যেমন অত্রিমণির যে স্ত্রী অনুসূয়া, সে এতটাই চেস্ট ওয়াইফ ছিল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন ভগবানের যে গুণ অবতার তাদেরকে নিজের শিশু রূপে পরিণত করতে পেরেছিলেন তিনি তার এই সতীত্বের শক্তির দ্বারা। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে অনেক কিছু আদর্শ কন্ডিশনের কথা বর্ণনা করা আছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন ধরো শিল প্রভুপাদ এটাও বলছেন আমাদের যুগে 9-10 বছরে মেয়েদের বিয়ে হয়ে যেত। তো সেটা আমাদের জেনে রাখা ভালো প্রিন্সিপালটা, যে মেয়েদের জন্য তাড়াতাড়ি বিবাহ করা উচিত, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। এবারে ডিটেল হচ্ছে কোন বয়সে বিবাহ করতে হবে, 9-10 আগেকার দিনে ছিল, সেই ডিটেলটা ইমপ্লিমেন্ট করা এই যুগে পসিবল নাও হতে পারে, কিন্তু প্রিন্সিপালটা ইমপ্লিমেন্ট যেন আমরা করি। এই প্রিন্সিপাল আর ডিটেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। বহু জায়গাতে আমাদেরকে এটা করতে হবে, কারণ যুগের ডিফারেন্স অনুযায়ী ডিটেলস চেঞ্জ হতে পারে, বাট প্রিন্সিপাল স্টেজ দ্য সেম। এখনো নারীদের, নারী মানেই তার যে সত্তা মানেই হচ্ছে যে সে সবসময়তে কি করবে না, তার জন্য আর্লি ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট, সে যে যুগের নারী হোক। কিন্তু যুগ অনুসারে সেই আর্লিটা কত আর্লি, এটাকে বলা হচ্ছে ডিটেল। তো প্রিন্সিপাল এন্ড ডিটেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, সব জায়গাতে ইউজ হতে পারে। তো আমাদেরকে ধীরে ধীরে চেষ্টা করতে হবে, যে এখন আমাদের জেনারেশনটা এরকম গোলমাল হয়ে গেছে, 30-32 বছরে পুরুষরা বিবাহ করছে সব এস্টাবলিশড হয়ে যাবার পরে। বিবাহের কনসেপ্ট এরকম নয় যে এস্টাবলিশড হওয়ার পর বিবাহ করতে হবে, সেটা বেদিক কনসেপ্ট নয়। বিবাহ আর্লি করে নাও এবং জীবন সঙ্গীকে বেছে নাও, তাকে সঙ্গে নিয়ে জীবনে বড় হও, এস্টাবলিশড হও, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তো এটা হয়তো এক জন্মে আমাদের ঠিক হবে না, বা কারেন্ট যে বাবা মারা আছেন, ইভেন ডিভোটিদের, তারাও এই ধারণা পোষণ করেন না। কিন্তু অ্যাজ এ ডিভোটি আমরা ট্রেনিং নেওয়া উচিত, আমাদের এই ধারণা পোষণ করা উচিত, আমাদের নেক্সট জেনারেশনে যেন আমরা এস্টাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা না করি, ছেলে মেয়েদের বিবাহ আগে দিই, তারপরে তারা এস্টাবলিশ হোক, এই কালচারটা আমরা শুরু করব। আমাদের এজ হয়তো পেরিয়ে গেছে, আমাদের সাথে এটা হওয়ার এজ পেরিয়ে গেছে। তো আমরা যেন এনশিওর করি আমাদের যে নেক্সট জেনারেশন তাদের সাথে এটা হয়, তারপরে এটা একটু একটু করে আগাবে। এখন এই 32 বছর বিবাহ হচ্ছে, হ্যাঁ পুরুষরা 35 বছরেও অনেকে বিবাহ করছে, সেটা একটু একটু আগিয়ে 25, 27, 26
এরকম করার চেষ্টা করতে পারি। তো এইভাবে কৃষ্ণের কালচার থেকে অনেকটা দূরে চলে গেছি, ওভার জেনারেশনস আমাদেরকে সেটা ঠিক করতে হবে। তো এরকম আলোচনা হয়েছে। তো তারপর আমরা এখন আলোচনা করব কম্প্যাটিবিলিটি ইন গৃহস্থ আশ্রম, যে আমার সাথে কে কম্প্যাটিবল, অর্থাৎ আহ কিরকম পার্টনার চুজ করা উচিত, সেটা কি কি ক্রাইটেরিয়ার বেসিসে আমি চুজ করব। কম্প্যাটিবিলিটি, হেডিং দাও কম্প্যাটিবিলিটি ইন গৃহস্থ আশ্রম। Once we understand the serious commitment required for family life within Krishna consciousness, we must carefully consider various criteria to best evaluate whether a deep like mindedness exists between two potential candidates for marriage. তো এখানে মাতাজি যেই জিনিসটার উপর সব থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন সেটা হচ্ছে যে লাইক মাইন্ডেড হতে হবে, মানে মেন্টালিটি যেন ম্যাচ করে। জেনারেলি ডিভোটিসদের মধ্যে মেন্টালিটি ম্যাচ করা চান্স খুব বেশি, কারণ দুজনেই কৃষ্ণের ভক্ত, এবং সে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে কারণ সে এই এই কালচারটাকে, বেদিক কালচার বা কৃষ্ণের কালচারকে ভালোবাসে। তো সেটা অসুবিধা খুব একটা হয় না ডিভোটিদের মধ্যে। তো লাইক মাইন্ডেডনেস, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। নো ডাউট দ্য পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট ক্যান নেভার বি ফাউন্ড ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। মাতাজি লিখেই দিচ্ছেন পারফেক্ট ম্যাচ কিন্তু পাবে না। এটা একটা বিরাট বড় লেসন, আমি যেন পারফেক্ট ম্যাচের জন্য ওয়েট না করে বসে থাকি। তার কারণ হচ্ছে এটা সম্ভব না মেটেরিয়াল ওয়ার্ল্ডে, একমাত্র কৃষ্ণ হচ্ছে সেই পারফেক্ট ম্যাচ। তো আমি যদি দেখি যে আমার অনেক এটা খুঁজতে গেলে আমি কোনোদিনই পাবো না পারফেক্ট ম্যাচ, যে সব দিক থেকে পারফেক্ট হতে হবে। তো যখন আমি দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ক্রাইটেরিয়া সেট করতে হয়, সেটা দিয়ে খুঁজতে হয়, দিয়ে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না, একটু ক্রাইটেরিয়াটাকে লোয়ার করতে হবে, আচ্ছা আচ্ছা এগুলো না হলেও চলবে। তখন আমাদেরকে কি করতে হবে, যে আমাদের যে থ্রেশহোল্ডটা সেটাকে একটু কমিয়ে আনতে হবে। তাহলে আমি সেখানে যদি আরো কোনো ক্যান্ডিডেট পাই, তো সেটা আমাকে চুজ করতে হবে। না হলে অনেক লেট হয়ে যেতে পারে, সেটা একটা সমস্যা, যে আমি পারফেক্ট পার্টনার খোঁজার জন্য অপেক্ষা করে বসে আছি, অনেক লেট হয়ে যাচ্ছে। তো অনেক লেট করে পারফেক্ট পার্টনারকে বিয়ে করার থেকে পারফেক্টের থেকে একটু কম কিন্তু আর্লি ম্যারেজ করা ইজ বেটার। তো সেটা আমাদেরকে বুঝতে হবে। There may be always some aspects which may not be ideal. However, it is well worth the endeavor for the best possible choice in order to reduce the risk of separation in the future. তো আমাদের চেষ্টা করা উচিত যে যতটা পসিবল ম্যাচ, কিন্তু যদি না পাওয়া যায় একটু আধটু ডিফারেন্স থাকলেও কোনো সমস্যা নেই। In his purport to Srimad Bhagavatam, Srila Prabhupada explains the importance of compatibility. Formerly, boys and girls of similar dispositions were married. The similar nature of the boy and girl were united in order to make them happy, not more than 25 years ago, and perhaps it is still current. তো প্রভুপাদ বলছেন যে বয় এবং গার্ল তার নেচার অনুযায়ী সেটা বড়রা দেখতেন যে এর সাথে এর নেচার মিলছে, তো সেভাবে বিবাহ দেওয়া হতো। আজ থেকে 25 বছর আগেও এই কালচার ছিল, খুব বেশি আগে যেতে হবে না, এখনো কিছু কিছু জায়গাতে এই কালচার রয়েছে। Parents in India used to consult the horoscope of the boy and girl to see whether there would be factual union in their psychological conditions. তো হরোস্কোপ বা অ্যাস্ট্রোলজি দিয়েও বোঝা যায় কার কিরকম ডিসপোজিশন হতে পারে বা নেচার হতে পারে। তো সেটাতে যদি ভালো ম্যাচ হয় তাহলে একটা চান্স থাকে যে তারা লাইক মাইন্ডেড হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনও থাকতে পারে, যে হ্যাঁ হরোস্কোপে হয়তো প্রবলেম আছে কিছু, স্পেশালি ডিভোটি হলে সমস্ত হরোস্কোপ চেঞ্জ হয়ে যায়। তো যদি দেখা যায় ভালো ডিভোটি আর আমি অন্য কোনো বেটার অপশন পাচ্ছি না, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল একটু প্রবলেম আছে, খুব বেশি প্রবলেম থাকলে সেটা চিন্তার বিষয়, তো সেইটাকে আমরা ইগনোর করতে পারি। বা কিছু কিছু রেমেডিসও আছে, যেমন অনেক সময়, কারণ একই ম্যাচ মেকিং এর সময় বহু ফ্যাক্টরস রয়েছে। আজকালকার বাবা মাদের তো প্রথম ক্রাইটেরিয়া হতেই হবে যে তাকে ভালো এস্টাবলিশড হতে হবে। আচ্ছা, আমাদের পার্সোনাল ক্রাইটেরিয়া এটা হতে হবে যে সে যেন ভালো ডিভোটি হয়, তার ক্যারেক্টার ভালো, তার সাথে লুকস এই জিনিসটাও চলে আসে, যদিও কনসিডার করার কথা নয়, কিন্তু আমরা মেটেরিয়াল কন্ডিশনিংস রয়েছে,
তো লুকস কে, সে কতটা হ্যান্ডসাম, সে এস্টাবলিশড কিনা, সে ভালো ডিভোটি কিনা, তার ক্যারেক্টার ডিভোটি হলেও সে আমার থেকে উন্নত ডিভোটি কিনা, ইত্যাদি। এর উপরে যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপ ইত্যাদিও লাগাই, তো নিয়ারলি ওই কৃষ্ণ ছাড়া আর কেউ অপশনে থাকবে না আর কি। তো সেই কারণে আমাদেরকে মানে বিচক্ষণ ভাবে ডিসাইড করতে হবে যে কোন ফ্যাক্টরটা একটু কম হলেও চলবে। তো যদি তারা খুবই ভালো ডিভোটি হয়, যেমন অনেক ডিভোটিস তাদের মঙ্গল দোষ থাকে, সেখানে তাদেরকে নৃসিংহ যজ্ঞ করতে হয় বা কিছু নাম্বার অফ নৃসিংহ কবচ পাঠ করতে হয়। তো এরকম যদি কিছু স্পিরিচুয়াল সলিউশন থাকে, সেগুলো আমরা অপ্ট করতে পারি। তো যাই হোক, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে হরোস্কোপ। And therefore soon after the marriage, there is these considerations are very important nowadays. Marriages take place without such consultation, and therefore soon after the marriage there is divorce and separation. Formerly husband and wife used to live together peacefully throughout their whole lives, but nowadays it is very difficult task. তো এই ফ্যাক্টরগুলো যদি কনসিডার করা না হয়, এখন পর্যন্ত দুটো ফ্যাক্টর আলোচনা করা হয়েছে, লাইক মাইন্ডেডনেস এন্ড হরোস্কোপ, তাহলে কিন্তু খুব শীঘ্রই তারা সেপারেটেড হয়ে যাবে, ডাইভোর্স হবে ইত্যাদি। তো সেজন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ডিভোটিদের মধ্যে এই জিনিসটা কম, কিন্তু ওয়েস্টার্ন ডিভোটিসদের মধ্যে এই জিনিসটা বেশি। ইন্ডিয়ানরা এমনিতেই ডাইভোর্সের একটু বিরোধী। ইন্ডিয়ার মধ্যে যারা একটু ওয়েস্টার্ন হয়ে গেছে, মানে অতিরিক্ত পেকে গেছে ওয়েস্টার্ন কালচারের প্রভাবে, তাদের মধ্যে ডাইভোর্সের ব্যাপারটা বেশি। কিন্তু যারা ডিভোটিস, তারা জেনারেলি এই জিনিসটা অ্যাভয়েড করে। তো ডিভোটি হলেও এরকম মোটামুটি মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে, ভালো পার্টনার পাইনি, কি করা যাবে, এই জীবনটা মেনে নেবো, না হয় এটা আমার পিউরিফিকেশন। তো এইভাবে করা উচিত। একটু আধটু যদি সমস্যা হয়, তো আমাকে ভেবে নিতে হবে এটা আমার কর্ম, দিয়ে সহ্য করা উচিত। কখনো এটা করা উচিত নয় যে একটু সমস্যা হচ্ছে আমি ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে চলে যাব। সেটা ঠিক নয়, সেটা অ্যানিমালিস্টিক। যদি খুব বেশি লেভেলে প্রবলেম, কি আমার সাথে ভায়োলেন্স হচ্ছে, ফিজিক্যাল, ভার্বাল, আমাকে অ্যাবিউজ করা হচ্ছে, খুবই বাজে কন্ডিশন, মানে ইনিশিয়ালি ডিভোটি রূপে মনে হচ্ছিল কিন্তু দেখা গেল সে একজন দৈত্য, তো সেই রকম কেসে সিনিয়রদের কনসাল্ট করে ডাইভোর্স ক্যান বি অ্যান অপশন। আদারওয়াইজ ডাইভোর্সের কোনো কনসেপ্ট নাই আমাদের বেদিক লাইফে। কারণ ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে বিয়ে হতো, তো হাজবেন্ড যতই খারাপ হোক সে তার ওয়াইফের কাছে ভালো হতো। যেমন একটা ডাকাত, সে বাইরের লোককে খুন করে বেড়াচ্ছে কিন্তু সে ওয়াইফকে ভালোবাসে, তো সেই ডাকাতের ডাইভোর্স হওয়ার কোনো চান্স নাই, সে খারাপ লোক হতে পারে। তো এটা হচ্ছে বিষয়, আগেকার দিনে সিস্টেমটা এরকম ছিল যে ডাইভোর্স জিনিসটা শোনাই যেত না। কিন্তু এখন এটা একটা কমন কালচার হয়ে গেছে। কমন কালচার মানে কি, বিভিন্ন কারণে মানে টলারেন্স কমে গেছে মানুষের। আমি বিন্দুমাত্র অসুবিধাও সহ্য করব না, মানে আমার জন্য কোনো অসুবিধা না হয়। তো এটা একটা বিশাল বড় সায়েন্স যে আমি যদি ভলান্টারিলি অসুবিধা সহ্য করি, দ্যাট ইজ কল্ড অস্টেরিটি। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, মনোযোগ দিয়ে শোনো। তো অস্টেরিটির কনসেপ্টই হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন যে অস্টেরিটি মানে ভলান্টারিলি অ্যাকসেপ্টিং ইনকনভিনিয়েন্স ফর হায়ার পারপাস। স্বেচ্ছাকৃতভাবে আমি কিছু কষ্ট সহ্য করব হায়ার পারপাসের জন্য। ঠিক আছে। তো যে পয়েন্ট আমি এস্টাবলিশ করতে চাই যে ডাইভোর্স ইজ নট অ্যান অপশন, অ্যাকসেপ্ট austerity as much as possible। তো অস্ট্রেলিয়ার কনসেপ্ট হচ্ছে ভলান্টারিলি অ্যাকসেপ্টিং ইনকনভিনিয়েন্স ফর হায়ার পারপাস। যেমন আমরা আম, তো আমরা যেরকম কি বলা যায়, তো আমরা যদি ভলান্টারিলি অ্যাকসেপ্ট করি কোনো ইনকনভিনিয়েন্স, যেমন ফর এক্সাম্পল একাদশী ব্রত, একাদশী ব্রততে আমরা ভলান্টারিলি কিছু ইনকনভিনিয়েন্স অ্যাকসেপ্ট করছি, একদিন খাচ্ছি না, এটা কি কারণে, না আমার যেন স্পিরিচুয়াল আপলিফমেন্ট হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো অস্টেরিটি ডেফিনেশন হচ্ছে voluntarily accepting inconvenience for higher purpose। তো আমি জীবনে যদি কোনো কষ্ট নিজের থেকে সহ্য করে নিই, তাহলে আমার জন্য যে কষ্টটা রাখা ছিল আমার কর্মতে, যেটা আমার জীবনে আসবে,
এরকম সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এতটা কষ্ট, এতটি সুখ, সামান্য সুখ, তারপর আবার এত বড় কষ্ট, তারপর আবার একটু সুখ, তারপর আবার এত বড় কষ্ট, এরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এক একটি করে পড়বে উল্কাপাতের মতো। এক একটি বিপদ আমার জীবনে আসতে চলেছে, সাজানো আছে সব কর্মের নিয়ম অনুসারে। কিন্তু আমি যদি দেখা যাচ্ছে যে একটা বিশাল বড় উল্কাপিণ্ড আমার জন্য রেডি ছিল, যে জীবনে ল্যান্ড করব আর আমি একে দুঃখ দেব, কিন্তু দেখা গেল মাঝে কার্তিক মাস পড়ে গেল, আর তুমি বললে যে এই কার্তিকে আমি প্রত্যেকদিন 25 মালা জপ করব, এক্সট্রা অস্টেরিটি, আমার খুব বিজি স্কেডিউল, কিন্তু ভগবানের জন্য টাইম বের করব, কম ঘুমাবো দরকার হলে, বা সেই উল্কাপিণ্ড বাতাসে মিলিয়ে গেল, সে আর নাই। কারণ ভগবান দেখলো যে কার্তিক মাসে এ আমার জন্য সামান্য অস্টেরিটি করেছে, তো সেই জন্য ভগবান অনেক বড় বড় দুঃখকে ক্ষমা করে দেয়। দ্যাট ইজ দি সায়েন্স অফ অস্টেরিটি। সেই জন্য যত বেশি সম্ভব অস্টেরিটি করা উচিত, টু এলিমিনেট অল দোজ আপকামিং ইম্পেডিমেন্টস। তো আমাদের যে দুঃখগুলো পেন্ডিং রয়েছে সেগুলোকে ভ্যানিশ যদি করতে চায়, যত বেশি সম্ভব অস্টেরিটি আমাদের করা উচিত। দিস ইজ দ্য কনসেপ্ট। ঠিক আছে? তো সেই জন্য ম্যারেজটা সব সব ক্ষেত্রেই, শুধু স্পিরিচুয়াল চ্যান্টিং করে দিলাম অস্টেরিটি তা নয়। আমি গেলাম, কোনো সিনিয়র আমাকে বকে দিল, দ্যাটস অ্যান অস্টেরিটি, চুপ থাকো। যদি তুমি মুখ খুলে দিয়েছো, ইউ লস দ্যাট অপরচুনিটি। সিনিয়রের কাছে বকা খেলাম আমি, আমি কোনো একটা দোষ করিনি কিন্তু তবু আমাকে বকলো গুরুদেব। ঠিক আছে? আমি যদি গুরুদেবকে জাস্টিফাই করি, না না গুরুদেব আপনি বুঝতে পারছেন না, হয়ে গেল, শেষ। ইউ লস দ্যাট অপরচুনিটি। আমি দোষ না করে যদি গুরুদেবের কাছে বকা খাই, তাহলে এটা হচ্ছে বিশাল বড় ব্লেসিংস, অনেক দুঃখ কষ্ট চলে যাবে। কিন্তু যেই আমি জাস্টিফিকেশন দিয়ে দেবো যে না না আপনি বুঝতে পারছেন না, আমি ঠিকই করেছি, বাস, শেষ হয়ে গেল সেই অপরচুনিটি। সেই দুঃখটা অ্যাজ ইট ইজ থেকে গেল, সে আবার আসবে তোমার জীবনে। তো বিভিন্নভাবে অস্টেরিটি হতে পারে, যে আমি সিনিয়রদের কাছ থেকে বকুনি খাচ্ছি অহেতুক, বা গৃহস্থ আশ্রমে রয়েছি, সেখানে আমার কিছু পিউরিফিকেশন হচ্ছে, বা সেখানে আমি আমার মনের মতো সবকিছু চলছে না, কিন্তু তবুও আমি সব সহ্য করে রয়েছি। সহ্য করা, তাম তিতিক্ষাস্ব ভারতা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যত বেশি সহ্য করব দুঃখ কষ্ট, তত বড় বড় দুঃখ কষ্ট যেগুলো আসার ছিল সেগুলো চলে যাবে। তো দিস ইজ ভেদিক কনসেপ্ট। টলারেন্সটা বাড়াতে হবে আমাদেরকে, এমন নয় যে একটুতেই আমি বিচলিত হয়ে যাচ্ছি। আজকালকার দিনে ননসেন্স কালচার, যে কেউ যদি আমাকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে না পারছে আমি ডাইভোর্স দিয়ে দিচ্ছি, আমার সাথে মানসিকতার একটু অমিল হচ্ছে আমি ডাইভোর্স দিয়ে দিচ্ছি। এগুলো কি? এগুলো কুকুর বিড়াল কালচার। একটা কুকুর সে যদি অন্য একজন তার ফিমেল কুকুরের থেকে শারীরিক স্যাটিসফ্যাকশন না পায়, সে অন্য কুকুরের কাছে যাবে। দিস ইজ কুকুর বিড়ালের কালচার। তো সামান্য প্রবলেম, হ্যাঁ সে আমার এই জিনিসটা মেনে নিচ্ছে না আমার হাজব্যান্ড, তো চলো আজ থেকে আমি অন্য কারোর সাথে থাকবো। তো এই কালচারের যেন আমরা শিকার না হয়ে যাই, সেটা আমাদেরকে দেখতে হবে। In early days of ISKCON, we had many misconceptions and often thought, oh, married life is the deep dark well. Let me marry somebody who I absolutely don't like, so I do not get attached to family life. Of course, such marriages did not last very long. তো মাতাজি এখানে একটা আবার নতুন কনসেপ্ট বলছেন, যেটা হয়তো আমাদের ক্ষেত্রে অতটা প্রচলিত নয়, কিন্তু উনি তো বিভিন্ন কালচার ঘুরেছেন। বলছে অনেকে এরকম ভাবতো, ইসকনের প্রথম দিকে শিল প্রভুপাদের টিচিংস এর প্রতি অনেকেই অ্যাট্রাক্টেড হয়ে তারা মনে করতো সংসার জীবনটা হচ্ছে একটা অন্ধকূপের মতো, তো তার থেকে ব্রহ্মচারী হয়ে যাওয়াটা ভালো। কিন্তু শিল প্রভুপাদ হয়তো তাকে বলে যে না তোমার গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত, তার মধ্যে কিছু দেখেছে। তো সে তখন সে নিজেকে অ্যাডভান্স ভাবে, আমি ব্রহ্মচারী লেভেলে, আমি সন্ন্যাসী। সন্ন্যাসী হওয়ার একটা খুব প্রচলন প্রথম দিকে ছিল, কিন্তু শিল প্রভুপাদ তার মধ্যে কিছু দেখেছে, বলেছে না তোমার গৃহস্থ আশ্রমে যাওয়া উচিত। সে তখন ভাবছে ও তাহলে কি করা যায়, গৃহস্থ আশ্রমে আমি সন্ন্যাসীর মতো থাকবো, তাহলে আমার এমন একজনকে বিয়ে করা উচিত যার প্রতি আমি আকৃষ্ট নই, তাহলে আমি তার প্রতি ডিট্যাচ থাকবো, যার সাথে আমার কোনো মিলই নাই। তো বলছে এইরকম ভাবে গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত নয়। ঠিক আছে, যে ফ্যাক্টর গুলো বললো, লাইক মাইন্ডেড ডিভোটির সাথে আমাদের গৃহস্থ আশ্রমে যাওয়া উচিত। I remember a Mataji sharing with me how she got married. Her husband was asked by the temple president, whom would you never want to marry? And he responded, such and such Mataji. Her teeth are so crooked. I am not at all attracted to her. The temple president concluded, okay, tomorrow you will marry her. তো
বলছে একজন মাতাজি আমার সাথে শেয়ার করছিল যে তার বিবাহ কিভাবে হয়েছিল। তো সেই মাতাজি দেবকী মাতাজিকে বলেছেন যে আমার হাজবেন্ডকে টেম্পল প্রেসিডেন্ট একদিন জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা বলো তো, তুমি কাকে, কেউ একজন আছে যাকে তুমি একদমই বিয়ে করতে চাও না? সে বলেছে হ্যাঁ, এই মাতাজিকে আমার একদম ভালো লাগে না। তো টেম্পল প্রেসিডেন্ট বলছে ঠিক আছে, কালকে তার সাথেই তোমার বিয়ে। তো এইভাবে অনেক ম্যারেজেস হয়েছে, সেটা মাতাজি বলছেন। অ্যান্ড সো ইট হ্যাপেন্ড দ্যাট অন দ্য নেক্সট ডে দে গট ম্যারিড, অ্যাজ উই মাইট ইমাজিন আফটার সাম টাইম দে সেপারেটেড। পরের দিন তাদের বিবাহ হলো, কিছুদিন পর তাদের সেপারেশন, ডিভোর্স। Their minds were not satisfied and finally they wanted to marry somebody with whom they felt some attraction. তো আমাকে দেখতে হবে যে আমি তার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছি কিনা, সেটাও ইম্পর্টেন্ট। সেটাই লাইক মাইন্ডেড থেকেই এটা সেমই জিনিস, মানে একটা অ্যাট্রাকশন থাকতে হবে, না হলে আমি তার সাথে থাকতে পারবো না। আমাকে সারা জীবন থাকতে হবে, এটা সারা লাইফের কমিটমেন্ট গৃহস্থ আশ্রম মানে। তো সেই জন্য আমাকে এই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে। Over the years, we have learned a lot and have become little more mature in our outlook in family life. Nevertheless, even today, many ISKCON marriages are formed in the kitchen almost by chance while cutting vegetables together without considering deeper levels of compatibility. তো বলছে আগের থেকে আমাদের ম্যাচুরিটি ভালো, এখন ম্যারেজগুলো তার থেকে বেটার ভাবে আয়োজিত হয়, কিন্তু তবুও দেখা যায় অনেক সময় কিচেনে ডিসাইড হচ্ছে কে কার সাথে ম্যারি করবে। হয়তো হয়তো দুজন মাতাজি সবজি কাটছে, তারা বললো যে বুঝলে আমার এখানে একজন মাতাজি আছে, বুঝলে আমার ওখানে একজন প্রভুজি আছে, এরকম এরকম তারা ডিসাইড হয়ে যাচ্ছে ম্যারেজ কিচেনে সবজি কাটতে কাটতে। বা কোনো প্রভুজি মাতাজি হয়তো সেবা করছে, হ্যাঁ, তা সেবা করতে করতে কথা বলছে, ভালো লাগছে, বাস হয়ে গেল ডিসাইড, চলো আমি তোমাকে বিয়ে করবো। তো এগুলো এত সুপারফিশিয়াল লেভেলে যেন ডিসাইড না হয়, সেটার কথা বলছেন। তো এটা হলো ইন্ট্রোডাকশন টু কম্প্যাটিবিলিটি ইন গৃহস্থ আশ্রম। নেক্সট টপিক উইদিন দিস, মানে নেক্সট সাব টপিক উইদিন দিস টপিক, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি। অ্যাস্ট্রোলজি নিয়ে ডিসকাশন। Astrological compatibility. Traditionally, astrological compatibility played an important role. Srila Prabhupada explains this very nicely in the purport to Srimad Bhagavatam. Srila Prabhupada bolchen, according to the Vedic system, the parents would consider the horoscope of the boy and girl who were to be married. If according to astrological calculations, the boy and girl were compatible in every respect, the match was called Yotak and the marriage would be accepted. জোটক দেখা হতো যে যদি অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন মিলে যাচ্ছে, জোটক খুব ভালো মিলে গেলে বলা হয় রাজ জোটক। অনেকবার শুনেছি আমরা এই কথাটা, রাজ জোটক বলা হয়। Even 50 years ago, this system was current in Hindu society, regardless of the affluence of the boy and the personal beauty of the girl. Without this astrological compatibility, the marriage would not take place. তো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করেই ম্যারেজ করা হতো। এটা মোর ইম্পর্টেন্ট ফর নন ডিভোটিস। ডিভোটি মানে কি, যে কৃষ্ণ তোমার লাইফটা এডিট করতে পারে, রাইট? তো এটা আমরা ভক্তি যোগা সেমিনার যারা যারা করেছো তারা জানবে যে আমরা আলোচনা করেছি ল অফ কর্মা সবার সবাইকে ডিল করে। মানে তুমি কোনো একটা কাজ করছো, তোমার অ্যাকশন কি হবে সেটা ল অফ কর্মা ডিল করে। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে কেউ যদি বলে যে আমি, ভগবান তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, সে হচ্ছে সব থেকে বড় মূর্খ। কিন্তু ভগবান তোমাকে কষ্ট দেবে সেই লেভেলে তুমি যাওনি এখনো। ভগবান তোমাকে সুখ দেবে বা কষ্ট দেবে সেটা অনেক উচ্চ স্তরের ব্যাপার। ভগবান শুধু তার শুদ্ধ ভক্তদের সাথেই কিছু করে, বাকিদেরকে ভগবান টাচ করে না। কারণ বাকিরা ভগবানকে বলেই এসেছে যে আমি তোমাকে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই না, ইন্ডিপেন্ডেন্টলি থাকতে চাই জড় জগতে। তো ভগবান কেন তাকে ডিস্টার্ব করতে যাবে? যে যথামাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। তুমি আমাকে যে রূপে চাও সেই রূপে আমি দর্শন দেব। গণপতি ভট্ট জগন্নাথকে দেখতে চাইলেন গণেশ রূপে, তো জগন্নাথ গণেশ রূপে দর্শন দিলেন। তো সেই জন্য যে যথামাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। আমরা যদি ভগবানের মুখ দর্শন করতে চাই না, তাহলে ভগবানও কেন আমাদের জীবনে ইন্টারফিয়ার করবেন? ভগবান একটা সফটওয়্যার লিখে দিচ্ছেন, ল অফ কর্মা। এই করলে এই অ্যাকশন, এই করলে এই অ্যাকশন, সেই সফটওয়্যার তোমাকে দেখছে ভাই।
ভগবান তোমাকে কষ্ট দিচ্ছে না, তাহলে তুমি তো বিশাল বড় জায়গায় পৌঁছে যেতে। তো নর্মাল যারা নন ডিভোটি, মন্দিরে গিয়ে প্রার্থনা করে, ভগবান তুমি আমাকে কষ্ট দিচ্ছ, এরকম করতে পারলে, ভগবান কিছুই করেনি তোমার। তুমি নিজের কর্ম অনুসারে, ল অফ কর্ম অনুসারে সাফার করছো। তো এটাকে বলা হয় দ্য জুরিসডিকশন অফ ল অফ কর্মা, যেখানে তুমি পাচ্ছ ল অফ কর্মা। আরেকটা কন্ডিশন হচ্ছে, মানে আমি ডিভোটি হয়ে গেছি, সর্বতরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছি। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো মোরে। কে যদি এরকম আছে যে সর্বস্ব ভগবানের চরণে আত্মসমর্পণ করে বসে আছে, নিজেকে ভগবানের কুকুর বলে মনে করে। ভগবানের কুকুর মানে বৈষ্ণবদের কুকুর, কারণ ভগবান বৈষ্ণবদের মুখ দিয়ে কথা বলে। তার জীবনের সবকিছু ভগবান পার্সোনালি দেখে। ল অফ কর্মা অনুসারে তার জীবনে দুঃখ থাকলে ভগবান চাইলে বলতে পারে, না এই দুঃখ একে একে দেওয়া যাবে না, হাঁটাও। ল অফ কর্মা অনুসারে তার জীবনে কোনো সুখ নাই, কিন্তু ভগবান চাইলে সুখ ইনসার্ট করতে পারে সেখানে। তো ভক্তের লাইফকে অনলি এডিট করে কৃষ্ণ, বাকিদের লাইফের দিকে কৃষ্ণ তাকায় না। এই যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি যখন, মানে আমি কৃষ্ণকে বলি যে কৃষ্ণ, তোমার হাতে তুলে দিচ্ছি আমার জীবনের যে আহ জীবনকে কন্ট্রোল করার যে, মানে আমাদের জীবন রথের যে দড়ি, সেটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, যেমন ভাবে তুমি অর্জুনের রথকে চালিয়েছিলে। ভগবানকে আহ্বান করি আমাদের জীবনে। গোলক বৃন্দাবন থেকে যখন এসেছিলাম, ভগবানকে বলেছিলাম তোমাকে আমার দরকার নেই, সেইভাবে এসেছিলাম। এখন ডাকতে হবে ভগবানকে, না হলে ভগবান আসবে না। ল অফ কর্ম আমাদেরকে ডিল করবে। তো যখন আমরা ডাকি হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, মানে হরে, হে রাধারানী, কৃষ্ণা, ও কৃষ্ণা, আমি ভুল করেছি, তোমাকে ত্যাগ করে প্লিজ এসো, ফিরে এসো, আমার জীবনকে তুমি কন্ট্রোল করো, যেমন ভাবে নাচাবে, নাচাও নাচাও নাচাও, যে মতে, যেভাবে তুমি নাচাবে সেইভাবে নাচতে রাজি আমি। তো ভগবান, যখন আমরা প্রথম প্রথম বলি এটা, ভগবান বলে সত্যি রাজি তো? আচ্ছা, প্রথমে ভগবান এমন একটা ডাইরেকশনে নিয়ে যাবে আমাদেরকে, নাচাতে নাচাতে জীবনের রথকে, তখন মনে হতে পারে এই কোন দিকে নিয়ে যাচ্ছ কৃষ্ণ, প্লিজ প্লিজ প্লিজ, না না ওইদিকে নয়। তখন তখন আমরা চিন্তিত হয়ে যাই, তখন কিন্তু কৃষ্ণের উপর ফেথ নাই, যে কৃষ্ণ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যেতে রাজি। ও বাবা, আমার সব খারাপ হয়ে যাচ্ছে, মেটেরিয়াল কেরিয়ার ইত্যাদি ইত্যাদি, না 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 কৃষ্ণ, আবার আবার দিদা, আমাকে দিদা কন্ট্রোল, তোমাকে চালাতে হবে না রথ, আমি চালাই। এটাই তো মুশকিল। ফেথ রাখতে হবে যে কৃষ্ণ, যদি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমার জীবন ভুল দিকে যাচ্ছে, অনেকে কমপ্লেন করে, ভক্তিতে আসার পর সমস্যা বেড়ে গেল, হওয়ারই কথা, হওয়ারই কথা। কৃষ্ণ তোমাকে টেস্ট করবে যে তুমি আমাকে দিয়েছো রথ চালাতে, দেখি কতটা ফেথ আছে। আগ্নেয়গিরির উপর দিয়ে নিয়ে যাবে, জঙ্গলের উপর দিয়ে নিয়ে যাবে, সামনে সমুদ্র, ফুল স্পিডে রথ ছুটছে, দেখা যাচ্ছে নদী বা সমুদ্র আছে, আমি যদি বলি "এই কৃষ্ণ কি করছো তুমি, সামনে নদী দেখতে পাচ্ছ না"? না, ফেথ থাকতে হবে ভাই, কৃষ্ণ চালাচ্ছে আমার রথ, নদী তো কি হয়েছে, নদীর উপর দিয়ে পেরিয়ে যেতে পারে। সামান্য যোগী, যার ক্ষেত্রে যার লঘিমা সিদ্ধি আছে, সে জলকে পার হতে পারে হেঁটে, আর কৃষ্ণ পারবে না। তো সেই ফেথটা কতটা আছে সেটা তো দেখবেন ভগবান, যে এটা কি আহ সত্যিকারের কান্না না ফেক কান্না। সেটা মা খুব ভালো বুঝতে পারে বাচ্চার কান্নাটা কিরকম। কখনো ফেক কাঁদে, এরকম করে কাঁদতে থাকে, মা বুঝতে পারে যে ফালতু কাঁদছে। কিন্তু যে কান্নাটা জেনুইন, সেটা মা বুঝতে পারবে। এরকম যদি কেউ কাঁদে, সে কিচেন থেকে হয়তো মা বলবে হ্যাঁ কি হয়েছে, চুপচাপ পড়াশোনা করো, এরকম একটা কিছু বললো। কিন্তু যখন জেনুইনলি বুঝতে পারবে না এখন আমাকে দরকার, খিদে পেয়েছে, তখন মা জেনুইনলি আসবে। তো সেই জিনিস যদি মা বুঝতে পারে, তো কৃষ্ণ বুঝতে পারবে না? আমাদের হৃদয়ে রয়েছে পরমাত্মা রূপে, সে সব জানে আমাদের সিক্রেট। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে, হ্যাঁ কোথা থেকে পয়েন্টটা এলো যে নন ডিভোটি হলে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ডিভোটি যদি হও, তুমি যদি সত্যিকারের সারেন্ডার ডিভোটি হও, এগুলো কোনোটাই ম্যাটার করে না। কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে আমরা কতটা লেভেলে ডিভোটি হয়েছি, সেই অনুযায়ী বৈষ্ণবদের পরামর্শ নিয়ে আমাদেরকে ডিসাইড করতে হবে। এ পার্সন, হ্যাঁ,
A person born in one of the three categories known as Devagan, Manushyagan, or Rakshasagan. In different parts of the universe, there are demigods and demons. And in human society, also, some people resemble demigods, whereas others resemble demons. If, according to astrological calculation, there was conflict between a godly and a demoniac nature, the marriage would not take place. তো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনে এখানে গণের ব্যাপার রয়েছে। গণ মানে দেবগণ, মনুষ্যগণ, রাক্ষসগণ। গণ মানে হচ্ছে যে তার নেচার কিরকম, তো সেগুলো দেখা হয়। দেব, মনুষ্য, বিভিন্ন রকম বিচার করে দেখা হয় যে দেবগণের মানুষ, মনুষ্যগণের মানুষ না রাক্ষসগণের মানুষ। তো দেব আর রাক্ষস তাদের মধ্যে কম্প্যাটিবিলিটি হওয়ার চান্স কম আছে। কিন্তু যদি সেই রাক্ষসগণের মানুষটি ডিভোটি হয়, তাহলে সে দেবের থেকেও উঁচু, তখন তাদের কোনো অসুবিধা নাই তার ম্যারেজ করতে। যশাস্তি ভক্তির ভগবত কিঞ্চন সর্বের গুণৈস্তত্র সমাসতে সুরাহ হরাও অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতীদাবতো বাহি। নন ডিভোটি দেবগণের কি গুরুত্ব রয়েছে? তার দেবগণ হয়ে বা কি লাভ? সে নন ডিভোটি মানে অসুর। আর কেউ যদি রাক্ষসগণেও জন্মগ্রহণ করে, যেমন প্রহ্লাদ মহারাজ, কিন্তু মহাভাগবত ডিভোটি হয়, তাহলে সে দেবের থেকেও উঁচু। विप्रद्विषड्गुणयुतादरविन्दनाभा पादारविन्दविमुखात् स्ववचं वरिष्ठं मन्ये यदर्पितमनो वचने हितार्थ प्राणं पुनाति शकुलं न तु भूरिमानम्। বিপ্রাদ্বিষড়গুণযুতাদ, 12টি গুণাবলী বিশিষ্ট ব্রাহ্মণের থেকেও সপচ বা কুকুরভোজী পরিবারে জন্মেছে যে বৈষ্ণব, সে উচ্চতর, শাস্ত্রে বলা হচ্ছে। সিমিলারলি দেয়ার ওয়াজ এ ক্যালকুলেশন অফ প্রতিলোম এন্ড অনুলোম। তো গণটা একটা ফ্যাক্টর, অনুলোম প্রতিলোম একটা ফ্যাক্টর। অনুলোম প্রতিলোম, অনুলোম মানে হচ্ছে বয় ফ্রম হায়ার বর্ণা, গার্ল ফ্রম লোয়ার বর্ণা, এটাকে বলে অনুলোম। প্রতিলোম মানে হচ্ছে উল্টো, গার্ল যদি হায়ার বর্ণের হয় আর বয় যদি লোয়ার বর্ণের হয়, এটা রেকমেন্ডেড নয়। হাজবেন্ডকে সবসময় উচ্চ বর্ণে থাকা উচিত। এখানে আবার রেড ফ্ল্যাগ টু ফেমিনিজম। শাস্ত্র অনুসারে মাতাজিদের পজিশনই হচ্ছে তারা হাজবেন্ডের আন্ডারে কেয়ারে যেন থাকে, তাই হাজবেন্ডকে সুপিরিয়র হতে হবে ফর দি ওয়েল ডেভেলপমেন্ট অফ দ্য গৃহস্থ আশ্রম। সেখানে আমি যদি ফেমিনিজম নিয়ে আসি, তাহলে আমি অশান্তিতেই থাকবো। তো যেমন বয় যদি ব্রাহ্মণ কাস্টের হয়, বা কাস্ট অনুযায়ী এখন দেখা উচিত নয়, কারণ সে ব্রাহ্মণ কাস্টের হতে পারে কিন্তু সে গোমাংস ভক্ষণ করতে পারে, আমার নিজের চোখে দেখা। তো কাস্ট নিয়ে কিছু যায় আসে না, তো কাস্টের ব্যাপারটা ফালতু হয়ে গেছে এখন। কিন্তু দেখতে হবে তার নেচার কিরকম। ব্রাহ্মণ যদি মানে, সেই জন্য ডিভোটিদের মধ্যে কাস্ট বিচার না করলেও চলে। কিন্তু আগেকার দিনের কথা হচ্ছে যেখানে ব্রাহ্মণ মানে সত্যি ব্রাহ্মণের মতো নেচার, ক্ষত্রিয় মানে সত্যি ক্ষত্রিয়ের মতো নেচার। তো সেখানে হাজবেন্ড যদি ব্রাহ্মণ বর্ণের হয়, আর তাহলে ওয়াইফ ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, এগুলো অ্যালাউড। তো কিন্তু উল্টোটা অ্যালাউড নয়, যে যদি ব্রাহ্মণই হয়, মানে সে যদি ব্রাহ্মণা গার্ল হয়, তার সাথে ক্ষত্রিয় কোনো একজন বয় তার বিবাহ দেওয়া যাবে না, বা বৈশ্য কোনো হাজবেন্ড তার বিবাহ দেওয়া যাবে না। তো এটা হচ্ছে বিষয়, যে হাজবেন্ডকে হায়ার বর্ণের হতে হবে। তো কলিযুগে সব বর্ণ ঘেটে গেছে, বর্ণ সংকর, তাই এটা খুব একটা ম্যাটার করে না। মেইন জিনিস হচ্ছে ভালো ডিভোটি আর ভালো ক্যারেক্টার হতে হবে। The central idea is that if a boy and girl were on equal level in regards to this astrological consideration, the marriage would be happy. তো হাজবেন্ড যদি উচ্চ বর্ণের হয়, তাহলে শাস্ত্র কি বলছে? দাম্পত্য জীবনে সুখ থাকবে, না হলে অসুখী হবে। Whereas inequality would lead to unhappiness because care is no longer taken in marriage. We now find many divorces. Indeed, divorce has now become the common affair. Although formerly one's marriage would continue lifelong, and the affection between the husband and the wife was so great that the wife would voluntarily die when the husband died, or would remain a faithful widow
থ্রু আউট হার এন্টায়ার লাইফ। তো এখানে বলা হচ্ছে যে আগেকার দিনে, হ্যাঁ এটা, ডাইভোর্স হ্যাজ বিকাম আ কমন অ্যাফেয়ার এখন। এখন হচ্ছে ডাইভোর্সটা কমন অ্যাফেয়ার, কিন্তু আগেকার দিনে ডিভোর্সের কোনো কনসেপ্টই ছিল না। আগেকার দিনে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে অ্যাট্রাকশন এত বেশি ছিল যে তারা এই হাজব্যান্ডকে ছেড়ে অন্য একজন হাজব্যান্ড হিসেবে অ্যাকসেপ্ট করব, এই জিনিসটা খুব রেয়ার, মানে হতো না বললেই চলে। কিন্তু এখন সেটা সিচুয়েশন চেঞ্জ হয়েছে। এবং বলছে যে আগেকার দিনে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাট্রাকশন এরকম ছিল যে ওয়াইফরা ভলান্টারিলি চাইতো যে আমি যেন সত্যি হয়ে যাই বা হাজব্যান্ডের সাথে সহমরণে যাই। ঠিক আছে, যদি সেটা না হতো, উড রিমেন আ ফেথফুল উইডো থ্রু আউট হার এন্টায়ার লাইফ, না হলে বিধবা রূপেই থেকে যেত, আরেকবার রিম্যারি করার কোনো চিন্তা থাকতো না। যদি সন্তান সন্ততি থাকে তাদের জন্য, তাদেরকে টেক কেয়ার করার জন্য বিধবা রূপে থেকে যেতে তারা রাজি, কিন্তু রিম্যারেজের কোনো রকম পসিবিলিটি ছিল না। তো এটা নিয়ে আলোচনা করেছি যে সেটা কিভাবে ডিস্টর্টেড হয় কলিযুগে, এবং ফোর্সফুল যে সতীদাহ প্রথা সেটা শুরু হয়, এবং ভক্তিবিনোদ ঠাকুরও সেটা বিরোধিতা করেছিলেন। তো তো এটা হচ্ছে আর কি প্রিন্সিপাল। এখানে আবার প্রিন্সিপাল আর ডিটেল, আগেকার দিনের যে ডিটেল সেটা আমরা এখন হয়তো অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু প্রিন্সিপালটা হচ্ছে যে অ্যাট্রাকশন শুড বি হাই হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, তার জন্য যা যা করা দরকার ইউ হ্যাভ টু ডু। নাও অফকোর্স দিস ইজ নো লঙ্গার পসিবল ফর হিউম্যান সোসাইটি হ্যাজ ফলেন টু দ্য লেভেল অফ অ্যানিমাল সোসাইটি। বলছে এখন আগেকার দিনের ওই কালচারগুলো করা সম্ভব নয়, কারণ এখন আমরা মনুষ্য সভ্যতাটা অ্যানিমাল সভ্যতা, মানে পশুদের মতো হয়ে গেছে, তাই এত হাই বেদিক স্ট্যান্ডার্ড, হ্যাঁ সেটা ফলো করা, এতটা হাই লেভেল অফ চেস্টিটি সতীত্ব, সেটা দেখানো পসিবল নয়। ম্যারেজ নাও টেক্স প্লেস সিম্পলি বাই এগ্রিমেন্ট। তো এখন ম্যারেজটা কিরকম, না এগ্রিমেন্ট। তুমি মানে তোমার কি কি প্রপার্টিজ আছে, মানে তোমার কি কি আমি ভোগ করতে পারি আর আমার কি কি ভোগ করতে পারো, আমার শরীর ভোগ করতে পারো, তোমার ধন আমি ভোগ করতে পারি, এই ধরনের একটা এগ্রিমেন্ট। দাম্পত্যে ভি রুচির হেতু, শ্রীমদ্ ভাগবতের 12th ক্যান্টোতে কলিযুগের বিভিন্ন সিমটমস বর্ণনা করা আছে, সেখানে বলা হচ্ছে অভিরুচি, মানে দাম্পত্যটা আজকাল অভিরুচি হয়ে গেছে, মানে এগ্রিমেন্ট। ইফ আ বয় অ্যান্ড গার্ল সিম্পলি এগ্রি টু ম্যারি, দ্য ম্যারেজ টেক্স প্লেস, বাট when the Vedic system is not rigidly observed, marriage frequently ends in divorce. তো এখন এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করে যে যদি ছেলে আর মেয়ে তারা রাজি থাকে তাহলে চলো বিয়ে। আর তারা কি কি ফ্যাক্টরের উপর বেস করে রাজি হচ্ছে এগুলোই, যে কোন মেয়ে দেখতে সুন্দর, তার দৈহিক বিউটি ভালো কিনা, তাকে ভালো ভোগ করতে পারবো কিনা, আর মেয়েরা মেনলি দেখছে যে সে এস্টাবলিশ কিনা, টাকা পয়সা আছে কিনা, বাস। তো এরকম এক্সটার্নাল ফ্যাক্টরস এর উপর বেস করে আজকাল ম্যারেজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই ম্যারেজের কোনো ভ্যালু নেই। তো এখানে আমরা এটা লিখতে পারি, ম্যারেজ ইজ নাও হ্যাভ বিকাম এগ্রিমেন্ট। এটা কিসের উপর বেসড অন মানি, bodily pleasure, etc. We have to remember that this practice was also followed by people who were not Vaishnavas and whose main goal in life was a pious, prosperous, and happy life, nothing more than that. তো বলছে যে এই আগেকার দিনে যে কালচারটা, যে তাদের মধ্যে ম্যাচিং দেখে বিয়ে বিয়ে দেওয়া, বা তাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মিলিয়ে বিয়ে দেওয়া, এই জিনিসটা যারা বৈষ্ণব ছিল না তারাও পর্যন্ত করতো। তো এখনকার দিনে আমাদের সোসাইটিটা এরকম হয়েছে যে আগেকার দিনে নন বৈষ্ণবরা এর থেকে ভালো ছিল, এতটাই ডেমোনিয়াক হয়ে গেছে এখন। As we mold our life around the serious practice of Krishna consciousness, we create an additional spiritual foundation for our life and our relationships. Although the material aspects of the foundation will continue to shine through, the more we endeavor to create such spiritual foundation in Krishna consciousness, the more that spiritual basis can neutralize any material or astrological incompatibility. This is very important statement. মাতাজির বুক থেকে আমি ডাইরেক্টলি কোট করছি, এটা লিখছি as it is, লেখো, the more we endeavor
to create such spiritual foundation in Krishna consciousness, the more that spiritual basis can neutralize any material and astrological incompatibilities. Entering Grihastra Ashram, page 55. The more we endeavor to create such spiritual foundation, যদি কৃষ্ণ ভক্তির বেসটা আমাদের স্ট্রং থাকে, তাহলে যদি অ্যাস্ট্রোলজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি আছে বা মেটেরিয়ালি কিছু প্রবলেম আছে, সেগুলো সব নিউট্রালাইজ হয়ে যাবে ভক্তির দিয়ে। আমরা যখন কাটোয়া যাত্রাতে সন্ন্যাস লীলার যে ক্লাসটা হচ্ছিল, সেখানে আমরা একটা জিনিস আলোচনা করছিলাম যে কৃষ্ণ সবাইকে পিওর ডিভোটি হতে ফোর্স করে সব অবস্থাতে। তো এখানেও দেখো, যদি দেখা যায় যে আমি ভালো পার্টনার খুঁজে পাচ্ছি না, সেইখানে আমার বিভিন্ন কনসিডারেশন আছে, সেগুলো দিয়ে মিলছে না, এই সমস্ত কনসিডারেশন কমে যেতে পারে যদি আমি পিওর ডিভোটি হয়ে যাই। তাহলে দেখো কৃষ্ণ তোমাকে কিরকম ফোর্স করছে, কৃষ্ণ তোমাকে বলবে যে যদি তুমি পিওর ডিভোটি হয়ে যেতে তাহলে এই প্রবলেম গুলো হতো না। তো সবসময় কৃষ্ণ আমাদেরকে পিওর ডিভোটি হতে ফোর্স করে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই জন্য আমাদেরকে স্পিরিচুয়াল যে ফাউন্ডেশনটা সেটা যদি ভালো থাকে, বাকি ফ্যাক্টর গুলো ম্যাচ না করলেও গৃহস্থ আশ্রম সাকসেসফুল হতে পারে। এটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ প্র্যাকটিক্যালি তুমি যখন তোমার পার্টনার খুঁজবে বা যারা খুঁজছো, জানো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য পারফেক্ট ম্যাচ। তাই স্পিরিচুয়াল বেসকে স্ট্রং করা খুব ইম্পর্টেন্ট, যাতে বাকিগুলো একটু আধটু অমিল হলেও ম্যানেজ হয়ে যায়। After all, let us remember that the planets make sure we receive the karma we are meant to get. However, as we surrender to Krishna proportionally, he can relieve us from our karma and we will find ourselves directly under his protection and arrangement. জেনারেলি বিভিন্ন গ্রহ আদি আমাদেরকে আমাদের কর্ম প্রদান করে, বাট কৃষ্ণের শেল্টারে যদি আমরা চলে আসি, আমরা যতটা শরণ নেব কৃষ্ণের, যদি আমি 50% শরণ নিয়েছি, তাহলে 50% কর্মের চাঙ্গুল থেকে আমি রক্ষা পেয়ে যাব। আমার ল অফ কর্ম আমাকে 50% এফেক্ট করতে পারবে না যদি আমি 50% শেল্টার নিই। আমি যদি কৃষ্ণের 80% শেল্টার নিই, তাহলে ল অফ কর্ম আমাকে 80% এফেক্ট করতে পারবে না। 100% শেল্টার নিই, ল অফ কর্ম আমার কিছুই বিগাড়তে পারবে না। The more we take shelter of Krishna proportionally, we are relieved from law of karma. If we surrender 20%, we will find ourselves relieved 20% of our karmic circumstances. If we surrender 80%, we will be relieved of 80% of the reactions of our karma. Krishna puts our karma on hold. And if we once again take to material activities and sinful life, he will allow us to get our karma back. এটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি 80% শেল্টার নিয়ে ভক্তি করছো কৃষ্ণের, কৃষ্ণ 80% ব্লক লাগিয়ে দেয় যে কর্মা, তুমি অনলি 20% দাও একে। 80% সে আমার শেল্টার নিয়ে নিয়েছে, তা কর্মা বন্ধ করে দিয়েছে 80%, একটা হোল্ড লাগিয়ে রেখেছে। কিন্তু যখন দেখা গেল যে তুমি ভক্তি ছেড়ে আবার মেটেরিয়াল অ্যাক্টিভিটি করছো, কৃষ্ণ সেই হোল্ডটা তুলে নেবে, আবার 100% কর্মা তুমি রিসিভ করবে। ঠিক আছে? তো একবার ভক্ত হয়ে গেলাম মানে কর্ম থেকে কমপ্লিটলি বেঁচে গেলাম, সেরকম নয়। কৃষ্ণ একটা টেম্পোরারি হোল্ড লাগায় কর্মে, আবার তুমি ভক্ত থেকে মেটেরিয়ালিস্টিক হয়ে যাবে তো হোল্ড তুলে নেবে, পুরো কর্মাই তুমি পাবে। He will allow us to get back our karma. Often we can observe this by taking place when devotees leave Krishna consciousness, they continue exactly where they left off before turning to devotional service. তো যারা কৃষ্ণ ভক্তি ছেড়ে চলে যায়, তারা এই জিনিসটা পার্সোনালি এক্সপিরিয়েন্স করতে পারে। In this regard, Srila Prabhupada has given us an analogy of a fan which is unplugged, but it is still spinning at a low speed until it finally stops altogether.
At the moment when we take up Krishna consciousness seriously, the plug of our karmic situation is pulled out, but we continue receiving some residue of our karma depending on how seriously we surrender to Krishna and his devotees. So Krishna temporarily applies a hold on our karma. Hold released if we leave Krishna consciousness. ঠিক আছে, তো এখানে এক্সাম্পল অ্যানালজি কি দেওয়া হচ্ছে, আনপ্লাগড ফ্যান। একটা ফ্যান ফুল স্পিডে ঘুরছে, সেখানে যদি হাত দিই হাতে বিরাট জোরে লাগবে। যখন কেউ কৃষ্ণ ভক্তিতে আসে, কৃষ্ণ ওই ফ্যানটার প্লাগটা খুলে নেয়, তাহলে ফ্যানটা মোমেন্টামের জন্য আস্তে আস্তে ঘুরতে থাকে, কিছুক্ষণ ঘুরবে তারপরে বন্ধ হয়ে যাবে। তো ওই আস্তে আস্তে ঘোরার সময় আমি যদি হাত দিই, আমার হাতে লাগবে কিন্তু কম লাগবে। ঠিক, তো যখন কেউ কৃষ্ণ ভক্তিতে আসে, কর্মার যে ফ্যানটা ফুল স্পিডে ঘুরছিল, কৃষ্ণ ওটাকে আনপ্লাগ করে নেয় যাতে তার স্পিডটা কমে যায়। কৃষ্ণ ভক্তি ছেড়ে দেবে, কৃষ্ণ আবার প্লাগটি লাগিয়ে দেবে, আবার কর্মার ফ্যান ফুল স্পিডে ঘুরবে। ঠিক আছে, in this regard Srila Prabhupada is given this analogy. Okay. We can observe that we may have deep connections with devotees with whom we may have little or nothing in common materially. In fact, we likely would never talk to each other if we were not in Krishna consciousness. However, a similar interest and intensity in spiritual practice gives us a new foundation through which we have cultivated deep friendship. Likewise, this can also take place within marriage relationship. তো বলতে দেখবে কৃষ্ণ ভক্তিতে আসার পর কয়েকজন কিরকম আপন হয়ে যায়। হ্যাঁ, আমি তো এটা পার্সোনালি দেখেছি যে আমার নিজের ভাই বা কাজিনস রয়েছে যারা হয়তো কৃষ্ণ ভক্ত নয়, তাদের সাথে কোনো কানেকশনই নেই, কিন্তু কেউ কোথার কে তার সাথে আমার পরিচয়ের কোনো ব্যাপারই নাই, সে আমার কোনো সম্পর্কই নাই, কিন্তু কৃষ্ণ ভক্তির জন্য সে আমার ভাইয়ের থেকেও প্রিয় আমার কাছে। এরকম বহু ডিভোটিস রয়েছে। তো সেটা হয় যখন কৃষ্ণ ভক্তিতে আসি, তার সাথে আমার কোনো কানেকশনই নেই, কিন্তু সে আমার নিজের ফ্যামিলি মেম্বারের থেকেও অনেক বেশি আপন হয়ে যায়। তো সেটাও ম্যারেজের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটা, যে যদি দুজনেই ভালো ডিভোটি হয়, তাহলে যেরকম এখানে বললাম যে নিজের ভাইয়ের থেকেও প্রিয় হয়ে যাচ্ছে একজন ডিভোটি, তো সেই রকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর রিলেশনশিপ গড়ে উঠতে পারে। ইফ ইউ আর নট ইন্টারেস্টেড in devotional life, we may not have anything in common, and this may even reflect in our astrological chart. But our spiritual practice creates a new and strong foundation on which we can cooperate as a husband and wife in mutual respect, harmony, and affection for one another. তো এখানে একটা খুব সাটল পয়েন্ট বলছে। মনে করো আমার সাথে কোনো একজনের আহ কোনোভাবেই মিল হবে না, নেচার সম্পূর্ণ আলাদা। মানে যদি আমরা কৃষ্ণ ভক্ত না হতাম, তাহলে আমাদের মধ্যে কিছু মিলই থাকতো না। সে নর্থ পোল তো আমি সাউথ পোল, কিন্তু আমাদের দুজনের মধ্যে একটাই কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে সেও কৃষ্ণ ভক্ত আর আমিও কৃষ্ণ ভক্ত। এবারে যেহেতু কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, সেজন্য অনেকগুলো সিমিলারিটি চলে আসছে। তারও কীর্তন ভালো লাগে, আমারও কীর্তন ভালো লাগে, তারও প্রসাদ ভালো লাগে, আমারও প্রসাদ ভালো লাগে, তারও লেকচার শুনতে ভালো লাগে, আমারও লেকচার শুনতে ভালো লাগে, তারও চৈতন্য চরিতামৃত ভালো লাগে, আমারও ভালো লাগে। তো শুধুমাত্র কৃষ্ণ ভক্ত আমরা হওয়ার কারণে অনেকগুলো মিউচুয়ালি যে কম্প্যাটিবল কোয়ালিটিস আমরা পেয়ে যাচ্ছি। তো সেই জন্য যদি আমরা ভালো কৃষ্ণ ভক্ত হই, তাহলে অন্য কৃষ্ণ ভক্তের সাথে মেটেরিয়ালি অনেক মানে প্রবলেম থাকলেও, অনেক মানে ডিসিমিলারিটি থাকলেও ভালো গৃহস্থ আশ্রম হওয়া পসিবল। এবং অ্যাস্ট্রোলজিক্যাল চার্টেও সেটা হতে পারে। এরকম হতে পারে যে একজন বয় আর একজন গার্ল, তাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট সম্পূর্ণ আলাদা, এর নেচার ওর নেচার সম্পূর্ণ আলাদা, কিন্তু তারা যদি ডিভোটি হয়, ভালো ডিভোটি হয়, দে ক্যান বি গুড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কারণ ডিভোটি হওয়ার জন্য তাদের অমিলের থেকে বেশি হয়ে গেছে মিল। তো ভক্তি হচ্ছে এমন একটা জিনিস যে সমস্ত জড়জাগতিক শর্টকামিংস কে ওভারকাম করতে পারে। ঠিক আছে, তো সেটা ইম্পর্টেন্ট জিনিস। ইভেন উইথ
uh, completely opposite nature, they can be good husband wife if they are strong devotees. But our spiritual practice creates a new and strong foundation যেটার উপর আমরা দাঁড়িয়ে থাকতে পারবো অন্যান্য ডিসিমিলারিটি থাকলেও। It is a personal matter how much importance we give to astrological compatibility. Some devotees consider it very important, while others not so much. I dare say it may directly correlate to how seriously we surrender to the process of devotional life, making it our first priority, or seeking it a sideline in our life. I have come across couples who were astrologically compatible but nevertheless separated. Good astrological compatibility may also allow us to go astray together and happily fall into Maya until material energy catches up with us and batters us around. তো এই প্যারাগ্রাফে ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস মাতাজি বলছেন। মানে এই সেকশনটার হার্ট যেটা বলা যেতে পারে এই সেকশনটা, যে বুঝলাম অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি, বাট আমি কি করব, আমার কেসে কি করা উচিত, সেটা মাতাজি ডাইরেক্টলি বলছেন। তো প্রথম কথা মাতাজি বলছেন, আচ্ছা এখানে অনেকগুলো পয়েন্ট লিখবো অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি নিয়ে। তো বলছে দেখো তুমি এটাকে কতটা প্রায়োরিটি দেবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিছু ডিভোটি সেটাকে প্রায়োরিটি দেয়, কিছু ডিভোটি অতটা প্রায়োরিটি দেয় না। সাম গিভ প্রায়োরিটি, সাম নট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিপেন্ডস অন ইউর সারেন্ডার টু কৃষ্ণা। যদি কেউ খুবই সারেন্ডার ডিভোটি হয় তার অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি দেখার দরকার নেই, সেটা আশা করি বুঝতে পেরেছি। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল সমস্যা চলে আসে, আমি কি করে বুঝবো যে আমি কতটা সারেন্ডার কৃষ্ণের প্রতি এবং আমার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখা দরকার আছে কি নাই, সেটা আমাকে তো কোয়েশ্চেন। কোনো ডিভোটি কি বলবে না সত্যি আমি খুব স্ট্যান্ডার্ড, আমার আমার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখার দরকার নেই, তাহলে তো সেটা দম্ভ হয়ে গেল, প্রাইড। যে ও তুমি নিজেকে এরকম ভাবো, একটু আগে আমরা পড়লাম আমার জীবন সদা পাপেরও তো ভাবা উচিত আমাদের। তো সেই হিসাবে তো সবারই অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখা উচিত। তাহলে প্র্যাকটিক্যালি হোয়াট শুড আই ডু? প্র্যাকটিক্যাল যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে বাকি ফ্যাক্টরগুলো দেখা উচিত এবং যদি পসিবল হয় অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখা উচিত। আর যদি দেখা যাচ্ছে যে সব ফ্যাক্টর কনসিডার করে একজন কি পাওয়া গেছে কিন্তু তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল একটু সমস্যা হচ্ছে, তখন আর কোনো অপশন যেহেতু নেই, আমাদেরকে কিছু সলিউশনে যেতে হবে, যেমন মঙ্গল দোষ বা ইত্যাদি থাকলে নৃসিংহ যজ্ঞ করো, বা কিছু কিছু আমাদের ডিভোটি অ্যাস্ট্রোলজার আছে তাদের সাথে কনসাল্ট করো, যে আমি একজনই চয়েস পাচ্ছি, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে একটু প্রবলেম আছে, তো আমাদের কি করা উচিত। তো দুজনকে ভালো করে ভক্তি করব। আমি এখন যে লেভেলে ডিভোটি হই, গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পর আমরা দুজনে ভালো করে ভক্তি করব, সেই পণ নিয়ে গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে উই ক্যান এন্টার গৃহস্থ আশ্রম। ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল হচ্ছে যে কনসিডার আদার ফ্যাক্টরস, if not much options available, then try spiritual solutions, for example yajna, to overcome astrological defects. Take blessings of Guru Maharaj and Vaishnavas. Take strong commitment
to be sincere in Krishna consciousness in Grihastha life. So practically this can be the solution. যদি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মিলিয়ে ভালো ম্যাচ পেয়েছি তো ভালো, যদি না পাওয়া যাচ্ছে কোনো ব্যাপার নেই, বাকি ফ্যাক্টরগুলো দিয়ে যদি পাওয়া গেছে কাউকে অ্যাস্ট্রোলজিক্যাল একটু প্রবলেম আছে, উই ক্যান ডিসকাস উইথ সিনিয়র্স, স্পিরিচুয়াল সলিউশনস ট্রাই করা যেতে পারে এবং স্ট্রং কমিটমেন্ট নিয়ে আমাদের প্রবেশ করতে হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যদি ডিভোশনাল লাইফে একটুও প্রবলেম করেছি আমি, যেহেতু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট গোলমাল আছে, যদি ডিভোশনাল লাইফে একটুও স্ল্যাক করেছি আমি, তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। সেটা একটা মোটিভেশনও হতে পারে ভালো করে ডিভোশনাল লাইফ করার জন্য। আরেকবার পড়ে দিচ্ছি, কনসিডার আদার ফ্যাক্টরস, if not much options available, then try out spiritual solutions like Jagya, Nrsimha Jagya and all to overcome the astrological defects. Take blessings of senior Vaishnavas and Guru Maharaj and take strong commitment to be sincere in Krishna consciousness in Grihastha life. আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাতাজি বলছেন অন্য ডাইরেকশন থেকে দেখার, যে ইফ ভেরি গুড অ্যাস্ট্রোলজিক্যাল compatibility fall in Maya together. Going astray. তো এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে, প্রতিটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। যদি খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল মিল হয়ে যায়, মানে সে হাজব্যান্ড মনের মতো ওয়াইফ পেয়েছে আর ওয়াইফ সে মনের মতো হাজব্যান্ড পেয়েছে, তো দাম্পত্য জীবনে এত সুখ যে ভক্তির সুখ সাইড হয়ে যাচ্ছে। সে ভাবে যে ভক্তিতে কি আনন্দ, এই ওয়াইফ হচ্ছে আমার আনন্দের সোর্স, আর ওয়াইফ ভাবে যে আমি যে হাজব্যান্ড পেয়েছি না, এই হচ্ছে আমার আনন্দের সোর্স। সাক্ষাৎ কৃষ্ণ তো সেই, আর আমি ভক্তি করে কি করব? তো এইরকম যদি হয়, তাহলে দুজনের সুন্দরভাবে দাম্পত্য জীবন বেশ ভালো হবে। তাদের প্রেম অ্যাটাচমেন্ট সেগুলো ভালো ডেভেলপ হবে, কিন্তু মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটা সফল হবে না। তো খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটিও প্রবলেম। ঠিক আছে, তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর নেক্সট হচ্ছে যে আমি যদি, মাতাজি এটাও বলছেন যে এরকম কিছু কিছু এক্সাম্পলস রয়েছে যেখানে খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি ছিল, কিন্তু তা সত্ত্বেও ডিভোর্স হয়েছিল। তো মেটেরিয়াল ওয়ার্ল্ডটা এরকমই, যা খুশি হতে পারে। তো সেই জন্য আমাদেরকে এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে যে ইন স্পাইট অফ ভেরি গুড অ্যাস্ট্রোলজিক্যাল compatibility, divorce can happen, এবং মাতাজি নিজের চোখে দেখেছে সেটা। ঠিক আছে, তো এইখানে যদি তো এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে। যদি খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি হয়ে যায়, তাহলে গৃহস্থ আশ্রমে তাদের কোনো পিউরিফিকেশনই হবে না আর। ঠিক আছে, গৃহস্থ আশ্রমটা হচ্ছে পিউরিফিকেশনের জন্য, যে হাজব্যান্ড ওয়াইফ একটু যদি একে অপরকে সহ্য করতে হয়, তাহলে সেটা পিউরিফিকেশনের কাজ করে, অস্টারিটির কাজ করে। তো সেই ফ্যাক্টরটা থাকবে না। তখন কি হবে, গৃহস্থ আশ্রমের সুখ, তো যখনই আমি সুখ ভোগ করছি, মানে আমার সুখের যে অ্যাকাউন্ট সেটা ক্ষয় হচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ কি, আমি যদি অনেক পুণ্য করি, পুণ্য নিয়ে স্বর্গে যাই, স্বর্গে যতদিন আমি আছি পুণ্য ক্ষয় হয়। শীনে পুণ্যে মর্তলোকম বিশন্তি, এবং মর্তলোকে আমরা ফিরে আসি পুণ্য ক্ষয় হয়ে গেলে। তো সেরকম দাম্পত্য জীবন অধিক সুখ মানে কি, আমার সুখ ক্ষয় হচ্ছে, নেক্সট লাইফ টাইমে হয়তো আমার পুরোটাই দুঃখ হবে, এরকম হতে পারে। তো সেই জন্য কৃষ্ণ ভক্তিটা যেন সেন্টারে থাকে গৃহস্থ আশ্রমে, সেইটা আগে আমাদের দেখতে হবে। ফর এ সাকসেসফুল ম্যারেজ ইন কৃষ্ণ কনসিয়াসনেস, I consider it more important that both persons have unflinching faith in Krishna. তো মাতাজি বলছেন যে সাকসেসফুল গৃহস্থ লাইফ হতে গেলে দুজনেরই কৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। Seeing their spouse as a gift which Krishna himself has arranged for their purification. তো নিজের স্পাউসকে, মানে হাজবেন্ডের ওয়াইফকে এবং ওয়াইফের হাজবেন্ডকে এইভাবে দেখা উচিত যে কৃষ্ণ আমাকে পাঠিয়েছে ওকেই আমার জন্য,
আমার পিউরিফিকেশনের জন্য। যদি কারোর মনে হচ্ছে কোনো ওয়াইফের যে আমার হাজবেন্ড ভালো নয়, এটা করলে ভালো হতো, বাকিদের হাজবেন্ড কত ভালো, এটার খুব টেন্ডেন্সি থাকে প্র্যাকটিক্যালি। খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে মাতাজি এটা বলছেন যে সেটা আমার ভাবা উচিত নয়। আমার ভাবা উচিত অন্যের হাজবেন্ড হতে পারে ভালো, কিন্তু কৃষ্ণ আমার জন্য ওকেই বেস্ট ভেবেছে, তো সেই জন্যে তাকে দেওয়া হয়েছে। সে যদি খারাপও হয় ভাবতে হবে যে ওই পিউরিফিকেশনটা আমার জন্য ইম্পর্টেন্ট। সিমিলারলি ফর হাজব্যান্ড, কেউ যদি ভাবে যে এরকম ওয়াইফ পেলাম, আরো ভালো ওয়াইফ, আরো সাবমিসিভ ওয়াইফ হলে ভালো হতো, তো সেটাও তাকে ভাবতে হবে যে না, তুমি এইটারই যোগ্য, এর থেকে বেটার ওয়াইফ দিয়ে দিলে তোমার স্পিরিচুয়াল লাইফে ফল ডাউন হয়ে যেত। তো কৃষ্ণ প্রত্যেককে, যদি আমি বৈষ্ণবদের ব্লেসিংস নিয়ে সিনসিয়ার আমি ডিভোটি যদি হই, তো তাহলে কৃষ্ণ আমাকে আমার জন্য যাকে অ্যারেঞ্জ করবেন সে কিন্তু আমার জন্য পারফেক্ট। কিছু এক্সট্রিম কেস বাদ দিয়ে, হয়তো তার সাথে বিশাল বেশি কিছু ভায়োলেন্স হচ্ছে ইত্যাদি, তখন সে বৈষ্ণবদেরকে ডিসকাস করতে পারে, এবং বৈষ্ণবরা সম্মিলিতভাবে যে ডিসিশনটা দেবে, বা কোনো ম্যাচিওর বৈষ্ণব যে ডিসিশন দেবে, দ্যাট ডিসিশন ইজ ইকুয়াল টু কৃষ্ণের ডিসিশন। মানে কৃষ্ণই তার মুখ দিয়ে বলছে হ্যাঁ, তোমার একটা খুব বাজে কর্ম ছিল, সেই জন্য এরকম একটা সিচুয়েশনে তোমার কিছুদিন থাকতে হয়েছে, এবার তুমি বেরিয়ে আসতে পারো। তো সেগুলো হচ্ছে খুবই রেয়ার কেস। কিন্তু ইন জেনারেল আমাদের ডিভোটিসদের মাথায় রাখা উচিত, আমি যে হাজব্যান্ড এবং ওয়াইফ পেয়েছি সেই আমার জন্য বেস্ট। কৃষ্ণ আমাকে দেখে দিয়েছে, তাকে নিয়ে থাকতে হবে আমাকে। ডাইভোর্স ইজ নট এন অপশন। Unless we enter marriage with a strong commitment to stay together and accompany each other through all life's ups and downs, while somehow making things work, we may not stay together, even though we may be very compatible astrologically. After all, our senses always desire for some new type of enjoyment. As long as we maintain mundane attitude towards married life, thinking it to be for our enjoyment and romantic pleasures, we'll have to deal with a high divorce rate in our ISKCON society. Once we offer systematic training and education to our devotees in preparation for marriage, we can assist them in transforming their expectations and approach towards matrimony. In time, such training will eventually turn mundane and unstable family life into a stable and strong Grihastha Ashram institution that will be viewed as a religious and godly sacrament which cannot be revoked. তো গৃহস্থ আশ্রমের যে মূল চাবিকাঠি, গৃহস্থ আশ্রমের অ্যাকচুয়াল আনন্দ যেখানে রয়েছে, মানে সফলতার মূল চাবিকাঠি, সেইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমাকে অ্যাডজাস্ট করতে হবে, টলারেন্স, একে অপরকে টলারেট করতে হবে। দূর থেকে দেখলে সবাইকেই ভালো লাগে, কাছে যখন আসবো সেই ব্যক্তির কিছু কিছু দোষ আমার দর্শন হবে, কিন্তু সেইটাকে টলারেট করতে হবে একে অপরকে। তো অ্যাডজাস্টমেন্ট এবং টলারেন্সের উপর বেস করে গৃহস্থ আশ্রম কতটা সুখী হবে সেটা ডিপেন্ড করে। আর আমাদের যে মেটেরিয়াল টেন্ডেন্সি, সে নতুন নতুন সুখ খোঁজে সবসময়। যেমন পুরুষদের ক্ষেত্রে এটা হতে পারে যে বিবাহের পর সে তার স্ত্রীর প্রতি, স্ত্রীকে এনজয় করছে, স্ত্রীর সাথে সেন্স গ্রাটিফিকেশন চলছে, কিন্তু অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে সে। এটা হতে পারে হিউম্যান নেচার। তো সেই জন্যে আমাদের যদি ভালো ফাউন্ডেশন না থাকে স্পিরিচুয়ালি, তাহলে কিন্তু এই জিনিসগুলো প্রবলেম। একই ব্যক্তির সাথে সারা জীবন থাকাটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি। তো সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের যে কৃষ্ণ কনসিয়াস বেস, যেটা মাতাজি বারবার বলছেন, সেটাকে ঠিকঠাক রাখতে পারবো। এবং সিস্টেমেটিক ট্রেনিং দরকার তার জন্য। তো অ্যাডজাস্টমেন্ট এবং টলারেট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। Nonetheless, it is certainly helpful to consult an astrologer in order to gain approximate idea regarding karmic compatibility of the two candidates for marriage. হ্যাঁ, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আগের পয়েন্টে অ্যাড করতে চাই, যে যদি প্র্যাকটিক্যালি আমাদের কি করা উচিত, সেখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে কনসাল্ট ডিভোটি অ্যাস্ট্রোলজার্স। তো এরকম ডিভোটি অ্যাস্ট্রোলজার্স রয়েছেন অনেকে। যদি কেউ কন্ট্যাক্ট না জেনে থাকো, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কারো যদি দরকার থাকে আমি যোগাযোগ করিয়ে দিতে পারবো। তো এটা ওয়ান অফ আরেকটা, যদি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু সমস্যা হয় ডিভোটি অ্যাস্ট্রোলজারের সাথে ডিসকাস করতে হয়। তো ওয়ান ইজ কনসিডার আদার ফ্যাক্টরস
If not options available, then try spiritual solutions to overcome. Third হচ্ছে take the blessings of Guru Maharaj and senior Vaishnavas. Fourth হচ্ছে take commitment to be sincere in Krishna consciousness. Fifth হচ্ছে consult devotee astrologers. এগুলো হচ্ছে কিছু remedies, practical. In addition to the spiritual criteria, very often it may confirm that we already feel intuitively. A good astrologer can also point out various areas of possible difficulties so the persons involved can understand where they will have to make an extra endeavor for marriage to work. তো অ্যাস্ট্রোলজার এক্স্যাক্টলি বলে দেবে যে এই জায়গাতে প্রবলেম আছে, যে ব্রাইডের চিন্তাধারা এরকম এবং যে গ্রুম তার চিন্তাধারা এরকম, তো পার্টিকুলারলি এই বিষয়টাতে তোমাদের প্রবলেম হতে পারে। তো যদি তোমাদের অন্য কোনো অপশন না থাকে, গৃহস্থাশ্রমে যেতেই হয়, পার্টিকুলারলি এই ফ্যাক্টরটাকে মাথায় রাখবে যে এই জিনিসটা নিয়ে তোমাদের মধ্যে মতের অমিল হতে পারে, সেটাকে ঠিকঠাক ম্যানেজ করবে। তো এইভাবে ডিভোটি অ্যাস্ট্রোলজার সাহায্য করতে পারে। In this way, astrology may serve as a valid beginning in order to obtain a first impression on whether two person may be compatible for married life. তো অ্যাস্ট্রোলজিটাকে এইভাবে আমরা ইউজ করলে তার ভালো সুফল পাবো। তো মাতাজির যে প্রেজেন্টেশন সেটা কতটা ম্যাচিওর দেখো। উনি আউটরাইটলি কোনো জিনিসটা এটা করতেই হবে, এটা নাও করতে হবে এরকম বলেন না। এটা করা উচিত কেন, কি কি কারণে, না করলে কি কি সমস্যা হতে পারে, যদি চেয়েও করতে পারছো না তাহলে কি কি তোমার করা উচিত, এভরিথিং একটা হোলসাম অ্যানালিসিস করেন। In this regard, it is recommended that one should not judge one's astrological compatibility, instead requesting other person who is more objective and neutral. As long as we have material desires and attachments, we cannot assess ourselves objectively, even regarding astrological readings. তো আমি নিজেই কোনো একটা অ্যাস্ট্রোলজি অ্যাপে দেখে নিলাম আমার সাথে তার অ্যাস্ট্রোলজিক্যাল মিল কত আছে, সেটা ঠিক নয়। কোনো তৃতীয় ব্যক্তির কাছে এই পরামর্শটা করা উচিত, সেটা ডিভোটি অ্যাস্ট্রোলজার হতে পারে, যে নিউট্রালি আমাদের বিচার করতে পারবে। Whenever I try to help devotees to find a suitable partner, I like to begin by getting their astrological compatibility checked, just to get a rough idea as to whether two candidates may match. Sometimes I will send necessary information, date, time, place of birth of one person together with the data of 5 possible candidates to an astrologer, inquiring which candidate of the 5 may be the most suitable. Then I begin with most promising choice, keeping in mind the other options. তো মাতাজিকে পার্সোনালি কেউ যদি অ্যাপ্রোচ করে ফর ম্যাচ মেকিং, তো প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মিলিয়ে একটা রাফ আইডিয়া দেখে নেয় যে নেচার ও নেচার কিরকম, আরো যদি কয়েকটা অপশন থাকে সবার গুলো একসাথে অ্যাস্ট্রোলজারের কাছে পাঠায়, দিয়ে দেখে কার সাথে কিরকম ম্যাচ, যার সাথে বেস্ট ম্যাচ তার সাথে দিয়ে দেন, সেরকম নন কিন্তু আরো হাজারটা ফ্যাক্টর রয়েছে কনসিডার করা। তো সেগুলো করে তিনি বিচার করেন। Ideally, astrological compatibility ought to be consulted in the very beginning before the two candidates have even met. If it, if it indicates serious incompatibility, it may be better to not even pursue the matter. Sometimes we find devotees consulting an astrologer after they have already associated with each other for a considerable length of time. তো বলছে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনটা আগে করো, আমি তার সাথে কথা বলে নিয়েছি, একসাথে ঘুরেছি, থেকেছি, হয়ে গেছে, বাস, মানে আর কোনো অপশন নাই বিয়ে না করে, তখন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে লাভ নেই। ঠিক আছে। Although they may face serious tensions and disagreements in their relationship, which may be confirmed by the astrological chart, because of the emotional attachment they have already developed, they may be unable to discontinue the relationship. In essence, the relationship may have already gone too far to withdraw. As a result, they may sign the marriage contract shortly thereafter file for divorce. তো এগুলো ঠিক নয় যে আগে আমি রিলেশনশিপে চলে গেলাম কোনো কিছু বিচার না করে, বাড়ির সিচুয়েশন, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বা ডিভোশনাল লেভেল, মেন্টরের সাথে ডিসকাস করা, এসব না করে আমি যদি রিলেশনশিপে চলে যাই, একটা তো দেখতে খারাপ আমাদের ডিভোটিসদের মধ্যে, এগুলো ইলিসিট সেক্সের মধ্যেই পড়ে, মানে আমি ফিজিক্যাল কোনো জিনিস করছি না, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ মানে ইলিসিট সেক্স, ইট ইজ ব্রেকিং রেগুলেটরি প্রিন্সিপালস। তো সেটা ঠিক নয়। এই ধরনের ডিভোটিকে মানে সোসাইটির জন্য একটা প্রবলেম এই ধরনের ডিভোটিস। তো সেজন্য অনেক কিছু কনসিডার করে যখন যতক্ষণ না মানে একদম পার্মানেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমার বেশি অ্যাসোসিয়েট করা উচিত নয়। খুব ভালো সম্পর্ক, আহ বাড়িতেও সব জানে, ঠিক আছে, কিন্তু এরকম কিছু হতেই পারে যে কালকে ধরা পড়লো যে কিছু একটা সমস্যা আছে তাদের মধ্যে এবং বিয়ে হলো না, তখন চেস্টিটির কি হবে?
সেই মেয়েটি অন্য কোনো হাজব্যান্ডকে অ্যাকসেপ্ট করতে হবে, সেই ছেলেটিকে অন্য কোনো ওয়াইফ অ্যাকসেপ্ট করতে হবে। তাই যতক্ষণ না পার্মানেন্ট হয়ে যাচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ বা এনগেজমেন্ট, ততদিন বেশি ডিপ যেন মেলামেশা না হয়। যে কোনো পয়েন্টে কিন্তু উইথড্র করতে হতে পারে রিলেশনশিপটা, সেটা মাথায় রাখা উচিত। খুব বেশি ডিপে যেন ঢুকে না যায়। তো আমরাও চেষ্টা করছি বিভিন্ন, যারা আমাদের ডিভোটিস রয়েছে তারা যাতে সুটেবল পার্টনার ফাইন্ড করে। তো সেটা সবসময় সিনিয়রদের গাইডেন্স হবে। কখনোই আউটরাইটলি বেশি কথাবার্তা বলতে শুরু করে দিও না কারোর সাথে। বা ম্যাট্রিমনিতে যারা ফর্ম ভরেছো, তারা অনেকে ডাইরেক্টলি কোনো ছেলে ম্যাট্রিমনি ওয়েবসাইট মানে ডেটাবেস থেকে কোনো একজন মেয়ের নাম্বার নিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে দেওয়া, এগুলো ভালো কালচার নয়। সিনিয়রদের থ্রু দিয়ে যেতে হবে। এটাতে একটা ইমপ্রেশনও খারাপ হয় যে কি ধরনের ছেলে সে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে লুজ টক মেসেজ এগুলো শুরু করে দিচ্ছে। হাজবেন্ড মানে যে রেসপন্সিবিলিটি নিচ্ছে তাকে গম্ভীর হতে হবে, তার একটা ওয়েট থাকবে, পার্সোনালিটি থাকবে। তো এগুলোর দ্বারা এরকম যদি কিছু হয় তাহলে বোঝা যাচ্ছে যে আমি হাজবেন্ড হওয়ার যোগ্য হয়নি এখনো। এগুলো হচ্ছে বয় মানে বাচ্চা ছেলের মতো বিহেভিয়ার, ভালো লেগেছে কথা বলবো ইত্যাদি। হাজবেন্ডের মতো বিহেভিয়ার হতে হবে, আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চাইছি। তো সেই জন্য খুব বেশি ডিপে ঢোকা উচিত নয়। ইনিশিয়ালি রেসপেক্ট বজায় রাখা উচিত। বিয়ের পরে তুমি যা খুশি মেলামেশা করো, যত ডিপ করবে তত ভালো রিলেশনশিপ। কিন্তু বিয়ের আগে যেন আমি সুপারফিশিয়ালি এবং আউট অফ রেসপেক্ট ডিল করছি, সিনিয়রদের থ্রু দিয়ে এই রিলেশনশিপটা হচ্ছে, বাবা মা মেন্টার তাদের থ্রু দিয়ে যাচ্ছি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সেজন্য ডেটাবেসে লেখা আছে যে কে কার মেন্টার। তুমি যদি ডেটাবেসে আছো, তুমি কোনো একজন ডিভোটি গার্লকে ম্যারি করতে চাও, তুমি তোমার মেন্টারকে জানাও সেটা, যে আমার মনে হয় এই অপশনগুলো আমার জন্য চলতে পারে। তোমার মেন্টার তার মেন্টারের সাথে কথা বলবে। তো সেইভাবে হতে হবে। আর বাবা মারাও নিজেরা কথা বলতে পারে। ছেলে মেয়েদের নিজেদের কথা বলা, ইন্টারমিক্সিং, এগুলো খুবই বাজে কালচার। এগুলো যখনই শুরু হয়ে যাবে তখন আর কোনো পিওরিটি মেনটেন করা যাবে না কোনো জিনিসেই। সব থেকে কন্টামিনেটিং হচ্ছে এটা। তো এটার থেকে দূরে থাকো। যে আমাদের যে মানে বয়েজ রয়েছে, দে শুড বি ব্রহ্মচারী। ব্রহ্মচারী মিন্স ব্রহ্মচারী স্ট্রিক্টলি, নাথিং আদার দেন দ্যাট। এবং মাতাজিদেরকেও সেরকম হতে হবে যে রেসপেক্টফুল। কোনো প্রভুর সাথে আমি বেশি কথা বলবো না বিয়ের আগে, আমার কোনো সঙ্গ নেই, আমি মাতাজিদের সাথে থাকবো শুধু। আমাদের এই সোসাইটিতে এরকম হতে পারে যে মাতাজিদের মধ্যে টেন্ডেন্সি রয়েছে যে, আমরা দেবকী মাতাজির বইয়ে পড়লাম যে টেন্ডেন্সিটা আছে আমার একটা হাজবেন্ড হলে ভালো হতো, কিন্তু সেটাকে চেপে রাখতে হবে। এটা তোমাদের দোষ নেই, এটা হচ্ছে যুগের দোষ, যে ছোটবেলা থেকে কাউকে ঠিক করে দেওয়া হয়নি। কিন্তু তবুও একটা ডিগনিটি বজায় রাখতে হবে। এই মাতাজি হয়ে পাঁচটা প্রভুর সাথে কথা বলছি, সেটা ঠিক নয়। কোনো প্রোগ্রামে যেন এটা দেখা না যায় যে প্রভুজিরা মাতাজিরা কথা বলছে, মাতাজিরা মাতাজিদের গ্রুপে থাকবে, প্রভুজিরা প্রভুজিদের গ্রুপে থাকবে। সবাইকে বললে হয়তো শুনবে না, কিছু জন রয়েছে তারা শোনার জন্য তৈরি নয়। কিন্তু অ্যাটলিস্ট তোমরা যারা রেগুলারলি সিনসিয়ারলি সবকিছু সাধনা করছো, একটা ভালোভাবে কৃষ্ণের কালচারকে ফলো করার চেষ্টা করছো, তোমাদের কাছে এটা আমি এক্সপেক্ট করি যে এই জিনিসটা যেন না দেখা যায়। কোনো মাতাজি প্রভুজির সাথে কথা বলবে না, খুব আর্জেন্ট সিচুয়েশন না হলে। এবং প্রভুজিরা মাতাজির সাথে কথা বলবে কিরকম পায়ের দিকে তাকিয়ে, চোখে চোখ রাখবে না। মাতাজিরাও সেরকম, চোখে চোখ দিয়ে কথা বলার কালচার নেই। একমাত্র ওয়াইফ হলে আমি তার দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারি। লক্ষ্মণ দেখাচ্ছেন যে কিভাবে তিনি বলছেন সীতা মাতা বিভিন্ন অলংকার ফেলতে ফেলতে গেছেন রাবণ যখন নিয়ে যাচ্ছে। তো কানের কুণ্ডল বলছে আমি তো জানি না কিরকম দেখতে সীতা মাতার, আমি তো তাকাইনি কোনোদিন পায়ের উপরে। এটা হওয়া উচিত ক্যারেক্টার। রামায়ণ মহাভারত আমাদের এই ক্যারেক্টার শেখাচ্ছে। আর আমরা কোথায়, হোয়াটসঅ্যাপে দিনরাত। হ্যাঁ, সামনে দেখা হলে প্রভুজিদের সাথে মাতাজিদের সাথে কয়েকজনের এরকম টেন্ডেন্সি রয়েছে, খুবই বাজে টেন্ডেন্সি। ডিভোটি বলা চলে না এগুলো, মানে নর্মাল হিউম্যান বিইং এর কোয়ালিটির মধ্যে পড়ে না। আমি যদি আমার বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম একটুও সহ্য করতে না পারি, তাহলে আর কি হবে? ঠিক আছে। তো এই যে ডিগনিটিটা সেটা মেনটেন করতে হবে। অনেকে আবার হ্যাঁ এরকম কালচার হয় ভাই দিদি, এইসবের কোনো কনসেপ্ট নেই। এই যে ভাই দিদি পাতাতে যেও না। মায়া যে কবে ভাই দিদির মাধ্যমে তোমাকে গ্রাস করে নেবে তুমি বুঝতে পারবে না। কেউ ভাই নয় কেউ দিদি নয়, প্রভুজি আর মাতাজি। ঠিক আছে, আমার ভাইয়ের মতো ও আমার দিদির মতো, আমার বোনের মতো, এইসব কিছু কনসেপ্ট নাই। বোন থেকে ওয়াইফ হতে বিন্দুমাত্র সময় লাগে না আজকালকার।
মানুষের। লোচন দাস ঠাকুরের কথা শুনেছিলাম আমরা বড়ডাঙ্গাতে, যে একবার মাতাজি সম্বোধন করেছে, তো সেই জন্য তাকে আর বিয়ে করবো না, মানে তার সাথে আর থাকতে পারবে না। দ্যাট ওয়াজ দ্য ক্যারেক্টার অফ লোচন দাস ঠাকুর। আর আমাদের ক্যারেক্টার, আজকে মাতাজি, কালকে বোন, আবার পরের দিন ওয়াইফ বলতে কোনো অসুবিধা নেই। তো স্ট্রিক্টলি সেপারেশন দরকার। মানে আমাদের যা স্ট্যান্ডার্ড সেইখানে আমি বলতে পারি না যে একটু আধটু চলতে পারে, সেই কন্ট্রোল নাই কারোর মধ্যে, একদমই চলবে না। যদি চলে তাহলে আমি নাই তার সাথে। কারণ ব্যাপারটা হচ্ছে আমি সবাইকে তো বলতে পারি না, সবাই শোনার জন্য রেডিও নাই। যারা আমার সাথে যুক্ত আছে আমি তাদেরকে বলতে পারি। যদি তুমি রুল ভায়োলেট করো, আমি তোমাকে আর আমার সাথে রাখতে পারবো না, কারণ আমাদের একটা রেপুটেশন রয়েছে। লোকজন একটা ফেথ করে যে হ্যাঁ, এইখানে মোটামুটি একটা কালচার ফলো করা হয়, তো সেটা আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু সুপার স্ট্রিক্ট। বিয়ের আগে কোনো রকম মেলামেশা যেন দেখা না যায় কোনোভাবে। হোয়াটসঅ্যাপের চ্যাট যেন এরকম হয় আমি পাবলিকলি ফেসবুকে পোস্ট দিতে পারি স্ক্রিনশট তুলে। ছেলে মেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হয় দেখাতে পারবো ওর সাথে কি চ্যাট হচ্ছে, না প্রভু একটু অসুবিধা আছে। কি অসুবিধা? হোয়াটসঅ্যাপ চ্যাট যদি আমি করছি কোনো মাতাজির সাথে, বেস্ট হচ্ছে আমি যখন আমার বিবাহ নিয়ে যখন প্রশ্ন উঠছিল, তো তখন আমার যে মেন্টার, তাকে জানিয়েছিলাম আমি। তো আমার মেন্টার কিছু একটা বিষয়ে আমার যে ওয়াইফ তার সাথে কথা বলার ব্যাপার এসেছিল, যে আমার মেন্টারকে আমার ওয়াইফের সাথে কথা বলতে হবে। তো তার যে ব্যবহার সেটা আমার জীবনে সারা জীবন দাগ কেটে থাকবে। তো আমার মেন্টার বলেছিল দেখো আমি তো হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কথা বলতে পারবো না। তো কি করেছিলেন তিনি, একটা গ্রুপ খুলেছিলেন। সেখানে আমি ছিলাম, আমার মেন্টার ছিল, আমার ওয়াইফ ছিল, এবং আরো দুইজন গৃহস্থ কাপলকে অ্যাড করেছেন। দিয়ে সেখানে তিনি কথা বলবেন, ইভেন ইন হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করে। দ্যাট ইজ কল্ড এ পারফেক্ট ব্রহ্মচারী। যে আমার কোনো মাতাজির সাথে পার্সোনাল কথা থাকতেই পারে না। যদি কোনো ইউথ পার্সোনালি চ্যাট করছে কোনো মাতাজির সাথে, তাকে আর ব্রহ্মচারী বলা চলে না। তো গ্রুপে কথা বলা উচিত অ্যাকচুয়ালি মাতাজিদের সাথে বলতে গেলে, দ্যাট ইজ আইডিয়াল কালচার। কিন্তু কোনো কারণে আমাকে যদি বলতেই হয় কথা, এমন কথা হতে হবে যেটা আমি ফেসবুকে পোস্ট করতে পারি সবার সামনে স্ক্রিনশট নিয়ে। এগুলো হচ্ছে কালচার, এগুলো যদি ফলো না করি তাহলে কিন্তু আর ভক্তি করে লাভ নেই। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের মতো কলির চেলা হয়ে যাবো আমরা। মাথে তিলক, কণ্ঠিমালা, পিছে আছে সুন্দরওয়ালা। ভেরি ডেঞ্জারাস। এটার ব্যাপারে সবাইকে একটা মানে ওয়ার্নিং দিচ্ছি, যে এই মায়া যদি এইভাবে প্রবেশ করে, মায়ার কলি সবসময় খুঁজবেই আমাদের ইউথদের থ্রু দিয়ে এইভাবে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সেটাকে আমাদেরকে মেনটেন করতে হবে সেই ডিগনিটিটা। ওকে? তো আশা করি তোমরা সেটা বুঝতে পারছো যথেষ্ট ম্যাচিওরলি, সেইভাবে ডিল করবে। ওকে? তো আমরা এখানে আজকে স্টপ করব, পরের দিন আমরা কন্টিনিউ করব আমাদের নেক্সট টপিক। আজকে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি সেটা দেখলাম। নেক্সট টপিক হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন অ্যান্ড ইন্টিমেসি, সেটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। थैंक यू वेरी मच। हरे कृष्णा। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।